আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলবো ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের আজকে ১০০তম দিন। পৃথিবীতে যে কয়েকটি সরকার যখনই যে যে সরকারে আসীন হন, যারা সরকার গঠন করেন, তাদের প্রত্যেকেরই একটি আকাঙ্ক্ষা থাকে যে প্রথম ১০০ দিনের মধ্যে তারা সেই সরকারের গতি প্রকৃতি, তাদের উদ্দেশ্য, তাদের ভিশন, একই সাথে কর্মপরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করবেন। দর্শক মণ্ডলী, একটি বিশেষ অবস্থার কারণে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর এই সরকারের আবির্ভাব এবং নানা ধরনের চ্যালেঞ্জ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংকট, একই সাথে দেশি এবং বিদেশি বিভিন্ন শক্তিকে এক একইভাবে মোকাবেলা করা, কিংবা দেশের অভ্যন্তরে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার পর এই সরকার ১০০ দিন পালন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, কেমন ছিল এই ১০০ দিন? যে আকাঙ্ক্ষায় এই সরকার গঠিত হয়েছে, সেই আকাঙ্ক্ষার কত দূর? মানুষের নিরাপত্তা, মানুষের যে মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ আন্তর্জাতিক অঙ্গনে এই সরকার কতদূর তার প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে? গণতন্ত্রকে একটি সাংগঠনিক রূপ দেওয়ার জন্য, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে কয়েকটি সংস্কারের প্রস্তাবনা এই সরকার করেছেন, যে কয়েকটি কমিশন গঠন করেছেন, আসলে সে সমস্ত কমিশন কতদূর কাজ করতে পারবে? এবং একই সাথে রাজনৈতিক দলগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, নির্বাচন কবে হবে? এ সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমরা ৪ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। ৩ জন বাংলাদেশ এবং এস্তোনিয়া থেকে, এবং একজন আমাদের স্টুডিওতে আর কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন। এবং আমি প্রথমে পরিচিত হই যারা যুক্তরাজ্যের বাইরে থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমাদের সাথে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন, এর আগে অনুষ্ঠানে এসেছিলেন প্রফেসর AKM মাজহারুল ইসলাম, যিনি শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রেনিউরশিপের একজন প্রফেসর। যারা মাজহারুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। মাঝার, আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা চেষ্টা করবো আবারও আপনাকে, আপনার সাউন্ড যদি আমরা শুনতে পাই, আবারও চেষ্টা করবো আপনি কি বলেছেন সেটা শোনার জন্য। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আশা করি? এখন শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আমাদের সাথে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, যিনি চাকুরিতে থাকাকালীন অবস্থায় রেয়ার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। চাকুরিতে থাকাকালীন অবস্থায় সেনাবাহিনী থেকে তাকে গুম করা হয়েছিল এবং পরবর্তীতে চাকুরিচ্যুত করার পরে আরেকবার গুম করা হয়েছিল। তিনি এখন সুস্থ আছেন এবং একই সাথে তিনি মুক্ত আছেন। আমরা তার সাথে কথা বলবো, কেমন ১০০ দিন এই সরকারে তিনি দেখেছেন, এবং নিরাপত্তা, মানুষের মানবাধিকারের প্রশ্নে এই সরকারের যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকারের কতদূর। কর্নেল হাসিনুর রহমান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি গর্বিত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সাথে দর্শক মণ্ডলী, ইউরোপের একটি দেশ, আপনারা জানেন যে এস্তোনিয়া, এই দেশের একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং একই সাথে একজন লেখক ডক্টর আমিনুল ইসলাম যোগ দিয়েছেন এস্তোনিয়া থেকে। ডক্টর আমিনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রথমবারের মতো আপনি চ্যানেল এস অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেজন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমিনুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। অনেকেই বলেন যে পশ্চিম থেকে বাংলাদেশের আকাশ কতটা মেঘাচ্ছন্ন এবং কতটা পরিষ্কার সুস্পষ্টভাবে দেখা যায়। এই ১০০ দিনে বাংলাদেশের আকাশ কতটা মুক্ত হয়েছে, কতটা পরিচ্ছন্ন হয়েছে, কতটা পরিষ্কার হয়েছে? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আমি এখন যেভাবে দেখি সেটা হচ্ছে যে কি, আমি আসলে পুরো আমাদের এই জুলাই আগস্ট যে আমাদের যে আন্দোলনটা ছিল হয়েছে, সেই পুরো সময়টাতেই আমি দেশে ছিলাম এবং আমার লেখালেখির মাধ্যমে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি কলম দিয়ে যুদ্ধ করতে, রাজপথেও ছিলাম। তো আমার আমার মনে আছে আমি আগস্টের ২৬ তারিখ আমি বাংলাদেশ ছেড়েছি এবং আমি যখন বাংলাদেশটা ছাড়ছিলাম তখন আমার মাঝে অনেক রকম এক ধরনের আশা আকাঙ্ক্ষার যে ব্যাপারটা সেটা আমার মাঝে ছিল যে এবার যদি আমাদের দেশের সাধারণ মানুষের ভাগ্য বদলায়। তো আমাদের যে সমাজ কাঠামো, রাজনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোটা যেভাবে দাঁড়িয়ে ছিল গত ৫৩ বছর ধরে, সেখানে যেটা আমরা দেখেছি সবসময় সেটা হচ্ছে কি, এখানে অর্থনৈতিক কাঠামোটা কিছু মানুষের কাছে বন্দী ছিল, যার কারণে কিছু মানুষের হাতে অনেক বেশি সম্পদ ছিল এবং বাদ বাকি মানুষ আমরা সবসময় আসলে এক ধরনের টানাপোড়েনের মাঝ দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। সেই সাধারণ মধ্যবিত্ত হোক কিংবা নিম্নবিত্ত হোক, তাকে কিন্তু ওই ২ বেলা ৩ বেলা ঠিকভাবে খাওয়ার জোগাড় করতে এবং তার বাসস্থানের বন্দোবস্ত করতে করতেই তার জীবনটা পার করতে হচ্ছিল। আবার আপনি যখন রাজনৈতিক কাঠামোটাও দেখবেন, সেখানে দেখবেন যে কিছু দল তারা তাদের মতো করে আমাদেরকে শাসন করে গিয়েছে গত ৫৩ বছর ধরে এবং সেই সেই দলগুলোর মাঝে কোনো গণতন্ত্র ছিল না।
নিজেরাই গণতন্ত্র সেভাবে চর্চা করতে পারেনি। তো সেখানে রাষ্ট্রীয়ভাবে কিভাবে আমরা আমাদের যে মতামতগুলো দিব সেটা তুলে ধরার যে কাঠামো সেটাও ঠিকভাবে ছিল না। ঠিক একইভাবে আপনি যদি সমাজ কাঠামো দেখেন, সেখানে আপনি বিশেষ করে গত ১৬ বছরে আপনি খেয়াল করে দেখবেন যে মানুষের মাঝে এক ধরনের এলিট প্র্যাকটিসটা কিন্তু বিরাজ করছিল। সবাই বড়, বড় বা আ সরকারি কর্তা হতে চাচ্ছিল বা বড় একটা চাকরি পেতে চাচ্ছিল। পদ এবং পদবীর যে ব্যাপারটা, কারণ ওই পদ পেলে সে ক্ষমতা পাবে এবং তার মাঝে এক ধরনের অর্থের যোগান হবে এবং অর্থ এবং ক্ষমতার এই যে এক ধরনের আ কাঠামো, সমাজ কাঠামো আমাদের দাঁড়িয়ে গিয়েছিল। সমাজ, রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো দাঁড়িয়ে গিয়েছিল। আমরা যারা আসলে এই বিপ্লবটাতে আ ছিলাম বা আমরা বিপ্লবকে সমর্থন করেছিলাম, ধারণ করেছিলাম, আমাদের এক ধরনের স্বপ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা এই কাঠামোটা ভাঙবো এবং ভাঙার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের একটা নতুন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বন্দোবস্ত তৈরি হবে, যেখানে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ পাবো। এখন যখন ১০০ দিন পার হয়ে যায়, যখন আমি দেখি ১০০ দিনকে যদি আপনি আমাকে মূল্যায়ন করতে বলেন, তাহলে আমাকে বলতে হবে সেটা হচ্ছে যে সংস্কার কমিটির কথাগুলো আপনি বলছিলেন, সরকারকে যদি আমার মূল্যায়ন করতে হয়, সেই সংস্কার কমিটিগুলো গঠন করা বাদ দিলে সেখানে হয়তো নির্বাচন কমিশন সংস্কার করা হবে বা আমাদের যে বিচার বিভাগের কথা, পুলিশের কথা বা পুলিশ বিভাগের কথা আছে, সে সংস্কারগুলো কিভাবে হবে সেটা এখনো যদিও আমরা খুব একটা বেশি রূপরেখা পাইনি। তারপরেও আমি ধরে নিচ্ছি নিশ্চয়ই যেহেতু কমিটি গঠন করা হয়েছে, তারা হয়তো এক ধরনের প্রস্তাব দিবে যেটা রাজনৈতিক সরকার আসলে যখন ক্যাবিনেট হবে তখন তারা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। এছাড়া অন্যান্য সকল বিষয়গুলো যদি দেখেন তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এক ধরনের কাঠামো এর মাঝে এই ১০০ দিনের মাঝে দাঁড়িয়ে গেছে। যে স্বপ্নটা আমরা দেখেছিলাম যে হয়তো জিনিসপত্রের দাম কমবে, মানুষ কিছুটা হলেও এখন আপনি হয়তো বলতে পারেন মাত্র ১০০ দিনে কি জিনিসপত্রের দাম কমানো যায়? না, অবশ্যই যায় না। সিন্ডিকেট কি ভাঙা যায়? না, ঠিক আছে যায় না। আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন যে যেহেতু সিন্ডিকেট ভাঙতে গেলে দেখা যায় দাম আরো কি বেড়ে যাবে কিনা। নানান সব সমস্যার ব্যাপার আছে। ঠিক আছে, তাও মেনে নিলাম। তাহলে আপনি সবকিছু মেনে নিলাম। চাঁদাবাজিটা কি বন্ধ হয়েছে? ওই যে চাঁদাবাজির যে কাঠামো সেটা তো বন্ধ হয়নি। চাঁদাবাজি বন্ধ করতে নিশ্চয়ই ১০০ দিন লাগে না। সেটা তো ২ দিনেই বন্ধ করা সম্ভব। তাহলে কেন হচ্ছে না? কোথাও কি কোনো সমস্যা আছে? নাকি ওখানেও আরেকটা কাঠামো দাঁড়িয়ে গেছে? সেটা কিন্তু আমাদের চিন্তা করার বিষয় আছে। এছাড়াও আমরা যে দেখতে পাচ্ছি এক ধরনের দ্বান্দ্বিক পরিস্থিতি এই মাঝেই বিরাজ করছে। যে ছাত্রদেরকে সামনে রেখে আমরা আসলে এই পুরো আন্দোলনটা করেছিলাম। সে শিক্ষার্থী কিংবা সেই সমন্বয়ক কিংবা যেভাবেই আপনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের সাথে রাজনৈতিক দলগুলোর এক ধরনের টানাপোড়েনের ব্যাপার আমরা এখন লক্ষ্য করছি। রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেদের মতো করে বলছে যে তারা আসলে এই আন্দোলনের একটা অংশীজন ছিল, তারা নিজেদের ক্রেডিট নিতে চাচ্ছে। শিক্ষার্থীরা তাদের মতো করে চিন্তা করছে। অর্থাৎ এই পুরো আন্দোলনের যে অংশীজন যারা রয়েছে তাদের মাঝেও কিছু বিভক্তি দেখা যাচ্ছে। সেটা আমি আমাকে নিজেকে অন্তর্ভুক্ত আমি করে এই বিভক্তি এবং রাজনৈতিক প্রতিশ্রুতি, রাজনৈতিক বাস্তবতা এ বিষয়ে আরো বলার আছে এবং আমি আপনার কাছ থেকেও জানবো এই বিষয়টি। তবে আপনি তাহলে স্পষ্টভাবে কি আপনি এটি বলতে চাচ্ছেন যে যে অঙ্গীকার নিয়ে এই সরকার এসেছিল ১০০ দিনে, সেই অঙ্গীকারের কোনো রূপরেখা আপনি পেয়েছেন কিনা? না। সত্যি কথা বলতে আপনি যদি রাজনৈতিকভাবে বলেন বা অর্থনৈতিক বা যেভাবেই আপনি দেখেন, সরকারের উচিত ছিল তারা কিভাবে আগাবে এই ধরনের একটা রোড ম্যাপ সেটা কিন্তু আ আ আ জাতির সামনে তুলে ধরা। এটা করতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলেই আমার ধারণা। কারণ হচ্ছে আমাদের কারো মাঝে সে আপনি যাকেই জিজ্ঞেস করেন কেউ কিন্তু বলতে পারছে না যে সরকার আসলে এগুবে কিভাবে? কি কোন পথে এগুচ্ছে, কোন সময় কি করবে? এটা তো এক ধরনের রোড ম্যাপ তৈরি করা উচিত। ১০০ দিনে যেটা হয়নি, যেটা পৃথিবীর সকল দেশে চর্চিত, সেটা সরকার করতে ব্যর্থ হয়েছে। আমি সরকারকে ব্যর্থ বলছি না। কিন্তু আমি বলছি যে আমাদেরকে একটা রূপরেখা দিতে যে ঠিক এই রাস্তা দিয়ে সরকার হাঁটবে এবং এখানে গিয়ে সরকার শেষ হবে। এই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না কিংবা আমাদের সামনে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু দেখা যাচ্ছে না। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে সরকার কিছুটা হলেও ব্যর্থ। ধন্যবাদ আপনাকে। কর্নেল হাসিনুর রহমান, জনাব আমিনুল ইসলাম বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষার কথা, যে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি, তিনি স্পষ্ট করে বলেছেন। এবং তাহলে কি সেখানে যে সমস্ত কাঠামো আগে ছিল, যে ব্যবস্থা আগে ছিল, সেই ব্যবস্থা পুনরুজ্জীবন হয়েছে কিনা সেটি তিনি প্রশ্ন করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে বিগত শেখ হাসিনার আমলে যেরকম গুম হতো কিংবা নিখোঁজের কথা শোনা যেত, এরকম ঘটনা এখন অব্যাহত আছে কিনা আপনার জানা মতে? আসসালামু আলাইকুম। আসলে আপনি যে প্রশ্নটা বললেন, ১৬ বছরে যে কষ্ট, যে আমরা সবকিছু হারিয়ে অসহায় ছিলাম, জিম্মি ছিলাম শেখ হাসিনা ফ্যাসিস্টের কাছে। এখন আমরা অনেক স্বাধীন, অনেক স্বাধীন। কথা বলতে পারতেছি,
আমি যেটা বুঝি, আমি গত 2022 সালের জুন জুলাই মাসে নেত্র নিউজে আয়নাঘর প্রকাশ করে কি একটা কষ্টের মধ্যে ছিলাম, দৌড়ের উপর ছিলাম। আর আমি আজ কেমন আছি এটা আপনার বোঝানো যাবে না। তবে চাঁদাবাজি যা বললেন এটা বিদ্যমান, নিঃসন্দেহে বিদ্যমান। এখন আমাদের সমস্যা হলো কাজ না করেই আমরা এই উপার্জন করতে চাই। এটা আসলে আমি চাঁদাবাজির কথাটা আসছে নিরাপত্তার সংশ্লিষ্ট বিষয়ে। এখন নিরাপত্তা আছে কিনা না মানুষের? না না, নিরাপত্তা দেখেন ভাই, একটা সরকার, অবৈধ সরকার ছিল কিভাবে বোঝার চেষ্টা করেন। হাসিনা তো শুধু হারে নাই, বা আওয়ামী লীগ শুধু হারে নাই, হেরেছে ভারতের মতো একটা প্রচন্ড শক্তিশালী শক্তি, এবং কিছুটা চায় না। এদেরকে হারিয়ে বর্তমান সরকারদের উঠে দাঁড়াবে পারে নাই, খুব কষ্ট হচ্ছে। আনসারের বিদ্রোহ, আনসারের দাবি দেওয়া, পল্লী বিদ্যুতের দাবি দেওয়া, নানা ফর্মে নানাভাবে ইসকন। আসলে এই সরকার তো অভিজ্ঞ সরকার না, রাজনীতিবিদ না। আবার আস্থা অনাস্থা আছে সেনাবাহিনী নিয়ে। সেনাবাহিনীর অনেক অনৈতিক অফিসার ছিল, তাদের উপর কার্যকরী ব্যবস্থা পূর্ণাঙ্গ নেওয়া হয় নাই। নানা সমস্যা ছিল, আস্থা অনাস্থা ছিল। দিন দিন তা কেটে যাচ্ছে। 100 দিনে যা হওয়া ছিল, অন্য দেশ যা করে আমরা তা করতে পারি না, এটা সত্য। আমি এই জন্য এই উপদেষ্টা পরিষদকে অন করতেছি না, তাদের মধ্যে সেই চেতনাটা নাই, কম। কারণ তাদের মধ্যে ক্ষতিগ্রস্ত কেউ নাই, ক্ষতিগ্রস্ত শুধু ডক্টর ইউনূস আর আদিল ভাই। সুতরাং সে তো ওই জিনিসটা ফিল করতেছে না। ডক্টর যে আসিফ চেতনা নজরুল, স্পিড নিয়ে করার কথা, আপনার যে স্পিড নিয়ে করার কথা সেভাবে আগাতে পারতেন। ওনারা ওই 10টা 4টা অফিস করেন, মনে করেন এটার মধ্যে সীমাবদ্ধ, তাহলে তো হবে না। আপনি দেখছেন আহতদের ওখানে উপদেষ্টা গিয়েছিলেন, কতটা বিব্রতকর অবস্থা উনি পড়েছেন। এমনটা কাম্য না। এটা যথেষ্ট শিক্ষা, কারণ জনগণ এখন বুঝে, এই জেনারেশন বুঝতেছে। এটা বিশাল একটা বিজয়। এই বিজয়টাকে ধরে রাখতে হবে। আমাদেরকে এই উপদেষ্টা মহলকে আমরা অন করব, তাদেরকে সমালোচনা করব, তাদেরকে উপদেশ দিব যেন তারা উদ্যমে কাজ করে। আমি আমি আর আপনাকে যেটা আমি বললেন আপনাকে এই বিষয়ে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে যদি বাংলাদেশে গুম, নিখোঁজ, হত্যার ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা যে গঠিত গুম খুন হত্যার ঘটনা ঘটতো, এই এই ব্যবস্থা যদি এখন পুরোপুরি ভেঙে পড়ে, তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে। এটি যদি বন্ধ হয়, একই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীর সহায়তায় কেন দেশে সুশাসন এবং মানুষের নিরাপত্তা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করতে ব্যর্থ হচ্ছে? আচ্ছা, একটু জিনিস বোঝার চেষ্টা করেন। এখন আমরা চাচ্ছি যারা অন্যায় করছে তাদের বিচার, এবং পারা যাচ্ছে না। সব জায়গায় তো সিন্ডিকেট। এমন 16 বছরে যে মনে করেন সেনাবাহিনী যে অফিসারটা নতুন ঢুকেছে, তার 16 বছর সে লেফটেন্যান্ট কর্নেল, পুলিশের সে সিনিয়র এসপি হয়ে গেছেন, মানে এসপি হয়ে গেছেন বেশ আগেই, প্রশাসনে ডিসি। এখন কতজনকে পাল্টাবেন, কত যেভাবে যেই ফর্মে আনেন, এখন তো সেটা ডিফিকাল্ট হয়ে গেছে। তারপরও এই সরকারের অনেক চাপের মধ্যে কাজ করতেছে, জনগণ বেশ সোচ্চার, ঘুষ বাণিজ্য বা অন্যান্য জিনিস কমে গেছে, সিন্ডিকেট কিছু আছে। বাট আমাদেরকে সেনাবাহিনী বেশ ভালো কাজ করতেছে আমি বলবো। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে এটা দরকার আছে, কারণ পুলিশের এখনো সেই স্ট্রেংথ ফিরে পায় নাই। পুলিশকে সবল করতে একটু সময় লাগবে। আমার মনে হয় এটা সম্ভব, একটু টাইম লাগলো। এটা অন্য দেশের মতো বা 100 দিন বললে হবে না। এটা চরম একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, হয় নাই। বাট শত্রু ঠিকই রয়ে গেছে, শত্রু তো ঠিকই তার অবস্থানে, তারা কঠোর। আপনি দেখবেন ভারতীয় মিডিয়া কি করতেছে, ভারতপন্থী চেতনা লোকটা কি করতেছে, মানে কি তারা আমার সার্বভৌমত্বের হুমকি স্বরূপ আচরণ আমাকে ধমক দিচ্ছে। আমাদের কেউ দেখার নাই। আর আমাদের মানে কি বলবো, যেহেতু এদের অভিজ্ঞতা কম তো ওনাদের, ভারতের তাই একটু ভারতের সমস্যা হচ্ছে। ভারতের ইনশাল্লাহ মিডিয়া ভারতের মিডিয়া যদি এরকম প্রপাগান্ডা চালায়, বাংলাদেশের মিডিয়া সেই প্রপাগান্ডার সঠিক উত্তর দিতে কেন ব্যর্থ হচ্ছে, কিংবা কেন মানুষের কাছে পৌঁছাচ্ছে না? কেন আমরা ভারতের মিডিয়া কি বলছে, কি প্রপাগান্ডা পরিবেশন করছে তার উপর খুব বেশি জোর দিচ্ছে, কিন্তু আমাদের মিডিয়া কেন ব্যর্থ হচ্ছে এবং পাল্টা জবাব সৃষ্টি করতে পারছে না? সেই সুযোগ কেন আমরা সৃষ্টি করতে পারছি না? আমাদের তো সেই দেশপ্রেমের অভাব। আমাদের হলুদ সাংবাদিকতা ওরা আশা করে আছেন অনেকেই, এদের ওনাদেরই আওয়ামী সরকারি মিডিয়া। একটু সময় লাগবে, আমাদের প্রত্যেকে খুব তাড়াতাড়ি চলে আসবে। তাকে দেখে দেখে হয়তো দেখে দেখে অন্যরা হয়তো এক লাইনে আসবে। বাট অনেক অনেক দুর্বলতা আছে, তারাই তো সাপোর্ট করতেছে।
ভারতের মিডিয়া বলতেছে, আমাদের মিডিয়া কেন বলে না? হুম। এবং আমাদের সার্বভৌমত্ব নিয়ে ধমক দিচ্ছে আমাদেরকে, আমরা চুপ করে আছি। জি। ভারতীয় মিডিয়া বোঝা উচিত, আমরা পাকিস্তান আমলে শাসিত হয়েও যে সুবিধা ভোগ করতাম, আজ পশ্চিমবঙ্গ সেটা ভোগ করে না। কিন্তু তারা সেটা বুঝতেছে না, খালি খালি সুশ্রী দিচ্ছে। আমরা ধন্যবাদ। বাঙালি যদি এক হয়ে, অলরেডি এক হয়ে গেছি আমরা, হুম। এবং এসব বাড়াবাড়ি করলে তাদের ক্ষতি হবে। ধন্যবাদ। চ- ধন্যবাদ আপনাকে কর্নেল ধন্যবাদ। হাসিনুর। আমি আবার আসবো আপনার কাছে। আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন জনাব এম এ মালিক। জনাব এম এ মালিক আপনারা নিশ্চয়ই ব্রিটেনে, ইউরোপে কিংবা বাংলাদেশে যারা আছেন তারা সবাই তাকে চিনেন। তিনি যুক্তরাজ্য বিএনপির দীর্ঘদিনের সভাপতি। জনাব এম মালিক, অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনাকে, আপনার কলা কৌশলী এই মুহূর্তে যারা আমাদের বক্তব্যটা দেখছেন কিংবা সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনাব এম এ মালিক কিছুদিন আগে বাংলাদেশে তিনি ভ্রমণে গিয়েছিলেন। অনেক বছর পর, বিশেষ করে গত 15 বছর তিনি বাংলাদেশে যাননি। তার কাছ থেকে বাংলাদেশে ভ্রমণের 19 বছর, বিএনপি সময়ে কি আপনি ব্যান্ড ছিলেন কিনা? না, ব্যান্ড ছিল না। বিএনপি আপনাকে ব্যান্ড করে রেখেছিল? 2 বছর যাইনি। আচ্ছা, এমনিতে 2 বছর যাননি। আর আওয়ামী লীগের 11 থেকে শুরু। 11 থেকে আপনি বাংলাদেশে ভ্রমণ করেননি। আমরা তার কাছ থেকে বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা জানবো একটু পর। তবে তার আগে জনাব এ কে মাজহারুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন। শিক্ষাঙ্গনে আমরা দেখেছি যে প্রথম থেকেই এই সরকার আসার পরে ব্যাপক অরাজকতা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা দেখেছি যে সমন্বয়করা তারা তাদের পছন্দ মতো বিভিন্ন জায়গায় ভিসি নিয়োগে তারা হস্তক্ষেপ করেছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, বিশেষ করে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে সিনিয়র শিক্ষকদেরকে বা দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তাদেরকে শপথ পড়িয়েছেন। এবং আমরা এও দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই 5ই আগস্টের পর ছাত্রলীগের আগের যারা সদস্য ছিলেন বা ছাত্রলীগ যারা সমর্থন করতেন, এই সমর্থন করার অভিযোগে তাদেরকে অনেককেই পেটানো হয়েছে, অনেককেই পরীক্ষা দিতে বারণ করা হয়েছে, অনেকেই পরীক্ষাও দেননি নিজেদের নিরাপত্তার বিষয়ে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই অরাজকতা কিংবা এই অস্থিরতা কিংবা 5 আগস্ট পরবর্তী শিক্ষাঙ্গনে যে সুষ্ঠু পরিবেশ বিরাজ করার কথা, কতটুকু এখন নিশ্চিত হয়েছে? জনাব মাজহারুল ইসলাম, আপনি এখনো মিউট। জনাব ইসলাম, কিন্তু আমার এখানে তো মিউট দেখাচ্ছে না। আপনি এখন শুনতে পান শুনছি, আমাকে? এখন শুনছি, জি বলুন। আচ্ছা, আই এম সরি অ্যাবাউট দিস গ্লিচেস। আপনাকে অনেক ধন্যবাদ ফারহান এবং চ্যানেল এস এর দর্শকবৃন্দ এবং আমার সহ আলোচকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি শিক্ষাঙ্গনের বিষয়টা। যে ইনফ্যাক্ট 100 দিনের মেলা বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলা যায়, কিন্তু আপনি আমাকে শিক্ষক বলে হয়তো শিক্ষাঙ্গনের বিষয়টা বলেছেন, আমি সেটা দিয়ে শুরু করছি। যে শিক্ষাঙ্গনে আপনি জানেন যে আন্দোলনটা শুরু হয়েছিল শিক্ষাঙ্গনে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকেই তো আন্দোলনটা শুরু হয়েছে, কোটা আন্দোলন, যেটা পরে আপনার সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। সুতরাং বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় একটা আশা, সবচেয়ে বড় একটা আকাঙ্ক্ষা এবং সবচেয়ে বড় একটা অরাজকতার জায়গা হবে, সেটা অনুমান করাই যাচ্ছিল। কারণ বিশ্ববিদ্যালয়ের এই সমন্বয়করা সব বিশ্ববিদ্যালয় থেকেই এসেছিল এবং এখনো তারা বিশ্ববিদ্যালয়ে আছে, অনেকে অধ্যয়নরত আছে, অনেকে বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং বিশ্ববিদ্যালয়ে যে একেবারে এক মানে ম্যাজিক বাটের মতো সব ঠিক হয়ে যাবে সেটা আশা করা যায়নি, এবং সঙ্গত কারণে বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত অস্থিরতা কাটতে অনেক সময় লেগেছে। কিন্তু আপনি যেটা জিজ্ঞেস করলেন যে এই ছাত্ররা যারা এই আন্দোলনের একেবারে প্রধান স্টেক হোল্ডার, তারা একটা আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনটা করেছে। এবং আপনি দেখেছেন যে শিক্ষাঙ্গনে আপনার এত ক্ষোভ এবং এত বিক্ষোভ জমা হয়েছিল, যেগুলি রাতারাতি তো পরিবর্তন করা খুব মুশকিল। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কাঠামো তো পুরাই পরিবর্তন হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে বিগত সরকারের সমস্ত ব্যক্তিবর্গ যারা প্রশাসনে যুক্ত ছিলেন, ভাইস চ্যান্সেলর থেকে নিয়ে অন্যান্য হলের প্রভোস্ট, প্রক্টর, ভাইস চ্যান্সেলর সবাই পদত্যাগ করেছে। ফলে বিরাট একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। সেই শূন্যতাকে পূরণ করার জন্য ধরেন মানে এইটা খুব সুশৃঙ্খল ভাবে হয়নি জিনিসটা। আসলে এখানে একটু সময় লেগেছে এবং অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে ঘটনার কথা আপনি উল্লেখ করলেন সেটা খুবই অনভিপ্রেত। সেটা নিয়ে একাধিকবার বিভিন্ন আলোচনায় আমরাও কথাবার্তা বলেছি যে সেটা ছাত্ররা অবশ্য অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন।
কিন্তু যত ব্যাখ্যাই হোক না কেন সেটা খুব সমীচীন হয় নাই যে তারা একটা এসে এরকম একটা শপথ গ্রহণ করে ছাত্রদের কাছ থেকে দায়িত্ব নিয়েছেন, সেটা কেউ ভালোভাবে নেয়নি এবং ছাত্ররাও পরে ব্যাখ্যা দিয়েছে যে তারা এইভাবে আসলে জিনিসটা করতে চায় নাই, তারা আসলে গিয়েছিল সবাই মিলে একটা মানে এক ধরনের শপথ নিতে, যেটা হতে পারতো যে এখানে একটা বিরাট অডিটোরিয়াম আছে, সেন্ট্রাল অডিটোরিয়াম, সেখানে যে ছাত্র শিক্ষক সবাই মিলে যদি এই নতুন স্পিরিটের সাথে একটা শপথ দিতেন তাহলে সেটা হয়তো সমীচীন হতো, কিন্তু যেভাবে ঘটনাটা ঘটেছে সেটা সমীচীন হয়নি। তো এখন যেটা হয়েছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়ে এবং অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ, উপাচার্য এবং অন্যান্য যে সমস্ত প্রশাসনিক পদগুলি আছে সেখানে নিয়োগের ব্যাপারে আপনারা জানেন বাংলাদেশে এটা একটা তো বেকুম তৈরি হয়েছিল বিরাট, এই সবাই পদত্যাগ করার কারণে। সেখানে একেবারে সঠিক লোক সবসময় যে ফিলিং করা সেটা করতে পারে না এই সরকার। আমি মনে করি এটা একটা ব্যর্থতাই বলা যায়। এবং সেখানে যদিও বলা হয়েছে যে একটা দল নিরপেক্ষ ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া হবে, সেটা শেষ পর্যন্ত এই সরকার সেভাবে মানতে পারেনি এবং সেখানে একটা অরাজকতা তৈরি হয়েছে। ওভারঅল শুধু শিক্ষাঙ্গন তো বিশ্ববিদ্যালয় নিয়ে নয়, এখানে আপনার প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ইত্যাদিও রয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে রয়েছে ইত্যাদি রয়েছে, সেখানেও ধরে নানা ধরনের বঞ্চনা এবং প্রমোশন বঞ্চনা ইত্যাদি ইত্যাদি রয়েছে। সেগুলি নিয়ে তো আপনার দাবি দেওয়া চরম আকার ধারণ করেছে এবং সেইগুলি নিয়ে আপনার ধরেন এই উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে সবাই বিভিন্ন বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছে। এবং আমরা দেখছিলাম যে প্রথম দিকে এই যে মব লিঞ্চিং যেগুলি হচ্ছিল, জি ভেবেছিল সেইভাবে একটা কিছু হয়তো করা হবে, মানে দুই একটা মব লিঞ্চিং হওয়াতে অন্যরা উৎসাহিত হয়েছে যে তাহলে এই পর্যায়ে হয়তো প্রিন্সিপালকে চেঞ্জ করে ফেলা যাবে বা অন্যদেরকে বদল করে ফেলা যাবে। তো সেগুলি নিয়ে বিরাট অরাজকতা হয়েছে, কিন্তু আমি মনে করি ক্রমশ সেটা আস্তে আস্তে এখন একটা স্থিতিশীলতা পেয়েছে এবং একটু ডিসিপ্লিন ফিরে আসছে। কিন্তু অনেকগুলি যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজগুলি তারা এখনো আন্দোলন করে যাচ্ছে। তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্কুল তারা প্রত্যেকেই নিজেদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছে। এবং আপনি দেখেছেন যে যে সমস্ত কমিশন হয়েছে, 6টা কমিশন, তার মধ্যে শিক্ষা কমিশন নেই আসলে, কিন্তু শিক্ষা কমিশনটাও আমি মনে করি খুবই জরুরি ভাবে করা দরকার ছিল এবং সেখানে শিক্ষাঙ্গনে শিক্ষার বিভিন্ন প্রশাসনে বহু কিছু করার প্রয়োজন রয়েছে। এখন মুশকিল হচ্ছে যে ধরেন আপনারা জানেন সবাই যে কোন একটা ব্যাকগ্রাউন্ডে এই নতুন এই তত্ত্বাবধায়ক সরকারটা তৈরি হয়েছে এবং সেখানে মানুষের মানে আশা এবং আকাঙ্ক্ষা সেটা তো একেবারে বিরাট। কারণ হচ্ছে যে আপনি দেখেছেন যে গত যে যে সমস্ত আপনার 16 বছরে যা হয়েছে সেখানে তো সমস্ত সিস্টেমগুলি ভেঙেই পড়েছিল এবং এক ধরনের র্যাকেট তৈরি হয়েছিল, সিন্ডিকেট তৈরি হয়েছিল প্রত্যেকটা জায়গায় জায়গায়। তো সেগুলিকে আবার সংস্কার করা ইত্যাদি খুবই জরুরি হয়ে পড়েছে। তো আপনি আমাকে শিক্ষার ব্যাপারে বলেছেন যে আমি শিক্ষার ব্যাপারে আমি একটু বললাম, কিন্তু আমি আরেকটা জাস্ট বা একটা ব্যাপারে একটু বলতে চাই 100 দিনের কর্মসূচির ব্যাপারে। এখানে নিশ্চয়ই আরো অনেক আলাপ আলোচনা হবে। জি আমার মনে হয় সবচেয়ে বড় প্রায়োরিটি যেটা দেওয়া দরকার ছিল সেটা হচ্ছে যে অন্যান্য সংস্কার একই গতিতে, নির্বাচন কমিশনের সংস্কারটা যদি একই পেসে যাইতে থাকে তাহলে সেইটা আমি মনে করি যে প্রবাবলি নট দি রাইট অ্যাপ্রোচ। কারণ সবচেয়ে বড় একটা অঙ্গীকার এই সরকারের যে একটা সুষ্ঠু নির্বাচন করা, সাথে সাথে সংস্কারগুলিও করা। তো যদি নির্বাচন যদি প্রধান একটা অঙ্গীকার হয় সংস্কারের পাশাপাশি, তাহলে নির্বাচন কমিশনটাকে গঠন করা সঠিকভাবে এবং সেটা পরিচালনা করার যে প্রায়োরিটি সেটা সবার আগে আসা দরকার অন্যান্য সংস্কারের পাশাপাশি। সুতরাং সেটাকে প্রায়োরিটাইজ করতে এখনো দেখছি না। আর এছাড়া দ্রব্যমূল্য এবং অন্যান্য সমস্ত কিছু নিয়ে যে একটা অরাজকতা চলছে, আহতদের চিকিৎসার ব্যাপারে যে সমস্ত অরাজকতা চলছে এবং আইন শৃঙ্খলার ওভারঅল যে একটা সিচুয়েশন, সব মিলে অনেকের মতে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনো অনেক আশার সুযোগ আছে, এখনো অনেক কিছু আশা করা যায় এবং যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে আমার মনে হয় যে এই সরকারের ব্যাপারে পুরা মানে নৈরাশ্যজনক অবস্থা সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি না। তবে এই যে একটা যে সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং সরকারের যে পেস সেটাকে একটু স্লো মনে হচ্ছে। সেইটা এই যে একজন আমাদের সহ আলোচক বলছিলেন যে এখানে আসলে এই যে 9টা 5টা অফিস করার তো সুযোগ নেই। অফকোর্স উপদেষ্টারা তো সারাক্ষণই কাজ করছে, কিন্তু পুরা যন্ত্রটাকে আরেকটু স্পিড যদি না আনা যায় তাহলে পরে ধরেন এই প্রশাসনে যেটা হচ্ছে আপনারা যদি ভালোভাবে দেখেন, স্বাস্থ্য ক্ষেত্রে যেটা হচ্ছে ভালোভাবে দেখেন, শিক্ষা ক্ষেত্রে, তাহলে দেখবেন যে কোনো জায়গায় সেইটাকে 100 দিনের মধ্যে অফকোর্স সবকিছু করা সম্ভব নয়, কিন্তু 100 দিনের মধ্যে একটা ডিসিপ্লিন, একটা আশাবাদ, একটা জাতির সামনে একটা রূপরেখা, একটা কিছু কনফিডেন্স দেওয়া যে আমরা অত্যন্ত
একটা সঠিক পথে আগাচ্ছি, সেই জিনিসটা কেন যেন তৈরি হচ্ছে না, সেটাই একটা একটা নিরাশাজনক বিষয়। ধন্যবাদ, ধন্যবাদ। আমি জনাব এম মালিক, আপনি তো দেশ থেকে এসেছেন এবং প্রায় আহ, যখন এই সরকার প্রায় ৬০-৭০ দিন যখন পূর্ণ হয়ে যায় তখন আপনি দেশে ছিলেন। তো আপনার কাছে দেশের পরিবর্তিত পরিস্থিতি, জনাব মাজহারুল ইসলাম বলেছেন যে মানুষ আশাবাদী, আপনি আশাবাদী কিনা? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আজকে বাংলাদেশের ইস্যুগুলি যখন ডিসকাশন আসে, বাংলাদেশের হিস্ট্রিও সবাইকে একটু, আমি প্রথমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং লেটেস্ট কোটা সংস্কার আন্দোলনে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনাদের মাধ্যমে আমার নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ওনার জন্য দোয়া চাচ্ছি যে সবাই দোয়া করবেন উনি যাতে সুস্থ হয়। হ্যাঁ, বাংলাদেশে আমার খুব ভালো লেগেছে। আমি যাওয়ার আগে একটু ওয়ারিড ছিলাম যে যে প্রায় 19 বছর পরে যাচ্ছি, কী অবস্থা হবে। বা আমি আলহামদুলিল্লাহ প্রথমে আমি আমার দল এবং আমাদের বাংলাদেশের আমার শুভাকাঙ্ক্ষীরা বা দেশের জনগণ একবারে ঢাকা এয়ারপোর্টে আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গিয়েও সেইখানে এইখানে প্রায় লক্ষাধিক লোক ছিলেন সেখানে। আমি গ্রেটফুল। এবং আমি বরিশালেও গিয়েছি, সবাই খুব মানে খুব সহযোগিতা করেছেন। এবং বগুড়ায়ও গিয়েছি, সিলেটেও আলহামদুলিল্লাহ। তো আমার যে বিষয়টা, যেটা আমাদের এই যে বর্তমান যেটা তত্ত্বাবধায়ক সরকার বলে ইন্টেরিয়র গভর্নমেন্ট, ওনাদের উদ্দেশ্য তো ডেফিনেটলি মহৎ এবং এটা একটা বিপ্লবের মাধ্যমেই এইখানে সেইখানে কয়েক হাজার আমাদের ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে। তাদের সেই রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আজকে এই অর্জিত নতুন করেও হলেও স্বাধীনতা, এটা আমাদের রক্ষা। এই অঙ্গীকার নিয়েই যেটা ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল রিনাউন্ড একজন ভদ্রলোক হিসাবে ওনার পরিচিতি রয়েছে। এবং আমেরিকা ফার্স্ট টাইম আমি দেখলাম যে কোনো দেশের, বিশেষ করে বাংলাদেশের, এর আগের সরকার ফেসিবাদের সরকার আমেরিকাকে চ্যালেঞ্জ করেছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করেছে, কাজের মেয়ে মর্জিনাও বলেছে তারা। তো এইবার দেখলাম যে ডক্টর ইউনূসকে যেমন আমেরিকার প্রেসিডেন্ট জড়িয়ে ধরলেন, এটা বাংলাদেশ অনেক সম্মানিত হয়েছে। বা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সহযোগিতা, আমি মনে করি যে এটা একটা বিশাল ভূমিকা পালন করবে বলে। দেশের মানুষ, যেটা বিজ্ঞ আলোচকবৃন্দ ইতিমধ্যে আমি শুনলাম যে ওনাদের দেশের মানুষ যেটা আশাবাদী, বা মূল বিষয়টা হচ্ছে যেটার জন্য সাম্য, সামাজিক মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেগুলি যেটার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, এইটা ফিরিয়ে আনার জন্যই যেটা বাংলাদেশের ইতিহাসে ছাত্ররা, এটা অপ্রিয় সত্য, 52 ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকা, এবং আপনার মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা, এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা, এবং লেটেস্ট কোটা সংস্কারেও ছাত্রদের ভূমিকা, এটা একবারে তাদেরকে স্লেউট দেওয়ার, এবং তারাই আমাদের কৃতি সন্তান। এখন যে ডক্টর ইউনূসকে ফেল করার জন্য আমি যতটুকু বুঝেছি, এখন পর্যন্ত যে সেই ফেসিবাদের এবং ভারতের এই যে, এবং আরেকটা একটা সংগঠন ইন্ডিয়ান অর্গানাইজেশন ইসকন, যেটা এরা মিলে, ইসকন তো ইন্ডিয়ান সংগঠন নয়, ইসকন বাংলাদেশের সনাতনপন্থীদের, সনাতন ধর্মাবলম্বীদের একটি সংগঠন। মেইনলি তাদের মহাপ্রভুই তো ইন্ডিয়ান। এবং ইন্ডিয়ানরা বাংলাদেশে গণতন্ত্র যাতে কোনো কারণে যাতে পুনরুদ্ধার না হয়, কারণ যে এই যে ফেসিবাদের বিষয়টা হচ্ছে যে তারা দেশকে তারা নিয়ে গেছিল, এবং আমরাও তাদের কাছে স্বামী স্ত্রী বলে তাদেরকে পাম্পট্টি দিয়ে তাদেরকে আমাদের রামপাল, চিটং সমুদ্র বন্দর বা বিভিন্ন ইস্যুতে, এবং শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে ভারতকে যা দেওয়ার ছিল এর চেয়ে বেশি আমি দিয়েছি। তো ভারত যাদের বন্ধু হবে তার, এবং ভারতের মতো বন্ধু হইলে শত্রুর আর দরকার লাগে না, বিকজ তারা এইবার প্রমাণ করেছে
যে শেখ হাসিনা পালিয়ে গেছেন ইন্ডিয়াতে, দেশের মানুষ এটা এই যে যেটা আমার অত্যন্ত শ্রদ্ধা একজন বিজ্ঞ আলোচক বলেছে, অ্যাটলিস্ট মানুষে আরামে বাসায় ঘুমাইতে পারতেছে। তার মা বোনের যে বোনকে দর্শন করবে, বিভিন্নভাবে লীগের ছেলেরা আসবে, পুলিশ আসবে, এইগুলি অন্তত মানুষ একটা নিঃশ্বাস নিতে পারছে। বাংলাদেশে যেটা এই কেয়ারটেকার ডক্টর ইউনূস সাহেবের প্রতি মানুষের আশাটা বেশি, যে এটা একটা ফ্রি ফেয়ার নির্বাচন মাসে আশা করে, যে কারণ একটা রোডম্যাপ যদি ইমিডিয়েটলি এটা গতকালকে বোধহয় উনি একটা ইউএনের বা একটা প্রোগ্রামে উনি বলেছেন যে এটা একটা অঙ্গীকার বা এটা as soon as possible। তিনি বলেছেন সংস্কারের উপর নির্ভর করছে নির্বাচন কত দ্রুত হবে। সংস্কার পলিটিক্যাল পার্টি ছাড়া সংস্কার হবে না। কারণ আপনি যেটা একজন অত্যন্ত শ্রদ্ধা আলোচক বলেছেন, যে আপনি থানার ওসি, আপনি ধরেন সিলেট থেকে নিবেন নোয়াখালী, তো একই ওসি তো, জি, এবং একই মানুষ, একই দেশ, তো সেইখানে আমলাতন্ত্র এখনো তারা খুব অ্যাক্টিভ। ইয়েস, অ্যাক্টিভ কে সরকারের বিরুদ্ধে নাকি তারা সরকারকে সহযোগিতার পক্ষে? সহযোগিতা এখনো পুরাপুরি করছে না। আচ্ছা, এখন পর্যন্ত সত্যিকার অর্থে এখন সরকার এখন আমলাতন্ত্রে আমরা তো জানি আমলারা যারা আছেন তারা তো এখন আসলে বোবা, কারণ তারা একটি ইনস্টিটিউশনে কাজ করেন এবং তাদের কথা বলার জায়গাও কম, এবং একই সাথে তাদের কথা বলার কেউ যদি কথা বলেন তার পরিণতি আমরা দেখেছি। উর্মি নামের একজন বিসিএস ক্যাডারের যে পরিণতি হয়েছিল, এখন তাদের পক্ষে যদি আমরা কথা বলি, তারা জানেন যে এই সরকারের মেয়াদ হচ্ছে কয়েক মাস বা কয়েক বছর, এবং এর পরবর্তীতে একটা রাজনৈতিক সরকার আসবে। ন্যাচারাল কনসিকুয়েন্সেসে অনেকেই মনে করেন, স্বাভাবিক রাজনীতির যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অনেকেই মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসবে। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে, তখন তো রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়, আমলাতন্ত্রের ব্যাপক রদবদল হয়। তাহলে কোন ভরসায় এই অভ্যুত্থান পরবর্তী যে সরকার এসেছে, কোন সাহসে, আসলে ভরসায় না, কোন সাহসে তারা এই সরকারের প্রত্যেকটি ডিসিশনে তারা তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন, বা সেই আস্থা এই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে দিতে পেরেছে কিনা? প্রথমত যে আপনি যদি রাজনৈতিক যে ইয়েটা, যে বিএনপি কিন্তু গত 16 বছর মানে মঈন ফখর থেকে শুরু করে তারা 17 বছরই মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য দেশনায়ক তারেক রহমান উনি নির্দেশ দিচ্ছেন, আন্দোলন হচ্ছে, এবং মানুষের এই ফ্রিডম অফ স্পিচ ফিরিয়ে আনার জন্য আন্দোলন, এবং এটা স্কোর করেছে আমাদের কৃতি সন্তানেরা। তো বিএনপি, তারেক রহমান তো বলেছেন যে এই সরকারকে উনি সময় দিতে চান, এবং এই সরকার বিএনপির কাছ থেকে টোটাল সমর্থন তারা পাচ্ছেন, এবং বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল, এবং বিএনপি অনেকেই মনে করেন যে জামাত ইসলামী আপনাদের থেকেও জনপ্রিয় দল এখন। আমি কারো বিরুদ্ধে মন্তব্য করব না, বিরুদ্ধে না, মানে পার্সপেক্টিভটা আমি আমি বলছি। যে জিনিসটা বলি, আমি জামাতের জায়গা থেকে জামাতের রাজনীতি, আমরা যেটা মনে করি, তারেক রহমান ইজ এ ওয়েটিং প্রাইম মিনিস্টার। বাংলাদেশের জনগণ, প্রত্যেকটা গ্রামের মানুষ, আপনি নিজেই বলেছেন এক সেকেন্ড আগে যে বিএনপি মানুষের মনে করছে যে সরকার গঠন, আমি বলেছি রাজনৈতিক ধারাবাহিকতায়। তো বিএনপি যেহেতু সরকার গঠন করবে, এই জন্য আমি মনে করি যে ইভেন জামাতে ইসলাম যুগপৎ আন্দোলনে আমাদের সাথে ছিল, আছেও এখন, এবং আমাদের জোটে অন্যান্য দল আছে। বিএনপি পাওয়ারে গেলে এককভাবে সরকার গঠন করবে না, এইটাও বলেছেন, জাতীয় সরকার হবে। তো সেই হিসাবে আমি মনে করি যে এই গভর্নমেন্টকে, ডক্টর ইউনূসকে ফেল করার বিষয়, এটা একটা বাংলাদেশে একটা গোষ্ঠী, বিশেষ করে আওয়ামী লীগ, দেশের বাইরে থেকে, দিল্লির থেকে শেখ হাসিনা কনস্পিরেসি করছে যে কোনোভাবে এই যে নরুশন দিবসে, অথচ একটা একটা ওনাদের আওয়ামী লীগের ক্রেডিবিলিটি তারা নষ্ট করেছে, কারণ একটা লোকও রাস্তায় ঢাকার রাজপথে আসে নাই। তো এই জন্য আমি যেটা মনে করি, ডক্টর ইউনূসকে আমরা দেশে বিদেশে, দেশের জনগণও খুব আস্থাশীল, এবং অনেক সাংবাদিকের সাথেও আমার কথাবার্তা হয়েছে, তারাও বিশ্বাস করে যে ফিউচারে একটা রাজনৈতিক দল পাওয়ারে আসলে এইসব সমস্যার সমাধান এবং সংস্কার পলিটিক্যালি, এখন যেটা ওনারা করছেন এটা খুব ভালো কাজ করছেন।
বা ডক্টর ইউনূসের ক্যাবিনেটের অনেকেরই সুনাম রয়েছে, আবার অনেকের ব্যাপারেও কিছু কোয়েকশন আছে। তা আমরা মনে করি যে সবাই মিলে যে as soon as possible বাংলাদেশ একটা নির্বাচন ডেট ঘোষণা দিতে হবে। অসংখ্য দিলেই ধন্যবাদ। কিন্তু এই সমস্যার সমাধান নিশ্চিত হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম। আমরা চারজন আলোচকের একটি বিষয়ে যে অনেকেই বলছেন যে বিপ্লব গণ অভ্যুত্থান এটি নির্ণয় করা সম্ভব হয়েছে কিনা গত 100 দিনে, যে এই সরকারের আবির্ভাব বিপ্লবের মাধ্যমে নাকি গণ অভ্যুত্থানের মাধ্যমে? না, ধন্যবাদ আপনাকে আবারও। একটা বিষয় কি যে সরকারের আবির্ভাব হয়েছে অবশ্যই গণঅভ্যুত্থানের মাধ্যমে, কারণ এখানে একটা আন্দোলন হয়েছে, মানুষ সবাই রাস্তায় নেমেছে, একটা অভ্যুত্থান তো হয়েছে, সেটার উপর ভিত্তি করেই সরকারটা গঠিত হয়েছে। তো তার মানে এটি বিপ্লবী সরকার নয়? কিন্তু এটি বিপ্লবী সরকার কিনা সেটা আসলে এখন বিচার করার সময় আসেনি, কিন্তু আপনি যদি 100 দিনের হিসাব ধরেন তাহলে তো বলতেই হচ্ছে বিপ্লবী সরকার নয়। বিপ্লবের মানেটা কি? রেভলিউশনের তো খুব সাধারণ সহজ একটা ডেফিনিশন, সংজ্ঞা আছে। আপনি যদি সেই সংজ্ঞাটাও ধরে নেন তাহলে কি দেখা যায়, সেটা হচ্ছে যে একদম খুব র্যাপিডলি, খুব দ্রুত একটা এক্সিস্টিং সরকার সেটার পতন করবে এবং খুব দ্রুত আরেকটা নতুন কাঠামো দাঁড়াবে। নতুন কাঠামো তো দাঁড়ায়নি, আমরা তো আগের কাঠামোতেই এখনো চলছি। 100 দিনে তো কোথাও কোন রকম নতুন কাঠামোর চিহ্নও দেখা যাচ্ছে না। তো আমরা কি করে এটাকে বিপ্লবী সরকার বলবো? বিপ্লবী সরকার তো বলার কোনো প্রশ্নই উঠে না, বরং উল্টো আমাদের সরকার ওই কাঠামোতেই ঢুকে পড়েছে। এখন আমরা কথা বলছিলাম রাজনীতি, কি জন্য বলে, ভোট নিয়ে, নির্বাচন নিয়ে। আমরা তিনজন বিজ্ঞ আলোচক, ওনারা সবাই নির্বাচন নিয়ে কথা বলেছেন। এখানে একটা ব্যাপার আমি একটু বলে নিই। ধরুন আপনি যখন কাজ করবেন, আপনি একজন ব্যক্তি মানুষ, আপনি যখন কাজ করেন, আপনার মনে যখন যদি সর্বক্ষণ ভয় থাকে, আপনি ঘরে যদি হাঁড়ি পাতিলও মাজেন সেটাও ঠিকভাবে মাজতে পারবেন না। আপনি তো ভয়ের মাঝে আছেন। আপনি ওই হাঁড়ি পাতিলটা মাজতে গেলেও দেখা যাবে পাতিলটা আপনার হাত থেকে পড়ে গেছে, না হলে কিছু একটা হয়েছে, আপনার হাতটা গেছে কেটে। তো বিষয়টা হচ্ছে যে কি, সরকার এখন, আমি আলোচনাগুলো শুনছিলাম এবং শুনে আমি যেহেতু লেখালেখি করি, আমি পত্রিকায় কলাম লিখি, গল্প উপন্যাস লিখি, এবং আমি আন্দোলনের একজন অংশীজন, সেই জায়গা থেকে বলছি, যেহেতু আমি আন্দোলনটাই ছিলাম সরাসরি রাজপথে। সুতরাং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সরকার সর্বক্ষণ ভয়ের মাঝে আছে। আওয়ামী লীগ ওই ফ্যাসিস্টটা কখন না আবার ফেরত আসে, ভারত না আমাদেরকে কি বলে। আপনি যদি সর্বক্ষণ ভয়েই থাকেন তো আপনি কাজ করবেন কি করে? মূল বিষয়টা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। আমরা যেমন অভ্যুত্থানের সময় ঐক্যবদ্ধ ছিলাম, একসাথে আন্দোলন করেছি, কিন্তু গত 100 দিনে যে সরকারের যে ভয়ের, আপনি যেটি বলেছেন যে সরকার একটি ভয়ের মধ্যে আছে, গত 100 দিনে তো সেই ভয়ের কোনো কারণ, কোনো উপলক্ষ, কোনো শক্তি কোনোটাই তো আওয়ামী লীগ করতে সমর্থ হয়নি। না, আওয়ামী লীগ সরাসরি না করতে সমর্থন না হলেও আমরা তো বিভিন্ন ভাবে দেখেছি। আমি নিজে সচিবালয়ে ছিলাম যেদিন আনসাররা বিদ্রোহ করছিল, আন্দোলন করছিল, সেখানে আমি ছিলাম। আমি নিজ সচক্ষে আপনি কি মনে করেন যে বাংলাদেশে আনসার বাহিনীর মতো একটি অলমোস্ট লেফট আউট একটি প্যারামিলিটারি ফোর্স, এদের সেই আসলে সেই সক্ষমতা আছে যে আরেকটি বিপ্লব ঘটানোর কিংবা গণ অভ্যুত্থান ঘটানোর কিংবা এই ধরনের কোনো আরেকটি দুর্ঘটনা ঘটানোর? দেখুন, তাদের সক্ষমতা যে নেই সেটা তো প্রমাণিতই হয়েছে, কারণ তারা তো তাদের সেই আন্দোলনটা কোনো সফল কোনো পরিসমাপ্তি ঘটাতে পারেনি। কিন্তু ঘটনা সেখানে না, এরপর আমরা অপরাপর আরো বেশ কিছু আন্দোলন দেখেছি এবং এখনো দেখে যাচ্ছি। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে কি, ফ্যাসিস্টের যদি যেভাবেই আপনি দেখেন বাংলাদেশে, ওদের যে কাঠামোটা, ফ্যাসিস্ট কাঠামোটা ছিল, সেটা কিছুটা হলেও এখন আর দেখা যাচ্ছে না। তো সুতরাং সরকারকে ভয় পেলে চলবে না, তাকে বিপ্লবী আচরণই ধারণ করতে হবে। তা আপনি বিপ্লবী আচরণ কখন ধারণ করবেন? বিপ্লবে যারা অংশীজন ছিল তারা যদি সকলে একসাথে থাকে তাহলেই না আপনি বিপ্লবী আচরণ ধারণ করবেন। এই যে আমরা সর্বক্ষণ নির্বাচনের কথা বলছি, কিন্তু আমরা তো এক দফা দাবির, আপনি কিন্তু খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যে ছাত্র প্রতিনিধি যারা ছিল, যাদেরকে সামনে রেখে এই আন্দোলনটা হয়েছে, তারা কিন্তু গত বেশ কিছুদিন ধরে, গত কয়েকদিন ধরে ক্রমাগত বলে যাচ্ছে যে বিপ্লবটা বোধহয় এখনো শেষ হয়নি, আমাদেরকে বোধহয় আরেকটা বিপ্লব করতে হয় কিনা, কিংবা আমাদের আরেকটা অভ্যুত্থানের দরকার হয় কিনা। অর্থাৎ তারা মনে করছে তাদেরকে বোধহয় ওন করা হচ্ছে না, হয় সরকার কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো। সুতরাং এই জায়গায় কিন্তু খুব ভালোভাবে একটা খেয়াল করার বিষয় আছে, রাজনৈতিক দলগুলো। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে আরেকটি গণ অভ্যুত্থানের সম্ভাবনা আছে, এবং সেই গণ অভ্যুত্থানে যেভাবে আগের গণ অভ্যুত্থানে যেভাবে সবগুলো রাজনৈতিক দল মত নির্বিশেষে আওয়ামী লীগ ছাড়া সবাই ঐক্যবদ্ধ ছিল, নতুন যদি কোনো গণ অভ্যুত্থান হয়
সেখানে বিএনপি কিংবা জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ থাকবে? না, দেখুন এখানে বিষয়টা হচ্ছে কি যে আপনার তো অভ্যুত্থান হওয়ার জন্য এক ধরনের পরিবেশ পরিস্থিতি বিরাজ করতে হবে। সেখানে যদি আপনার দ্বান্দ্বিক অবস্থা যখন বিরাজ করবে, দুটো পক্ষ যখন দাঁড়িয়ে যাবে, তখনই না অভ্যুত্থান হয়। সেটি এখন পর্যন্ত বিরাজমান নয় এবং আমি সেটা মনেও করছি না। কিন্তু আমি যেটাতে বলছি সেটা হচ্ছে যে যদি আমাদের যে বিপ্লবটা বা আপনি অভ্যুত্থান যেভাবেই বলেন সেটা হয়ে গেছে, সেটা কি যদি বিপ্লবী রূপে দিতে হয়, তাহলে সবাইকে এক থাকতে হবে। এই যে রাজনৈতিক দলগুলো এখন নিজেদের কৃতিত্ব নেওয়ার জন্য যেভাবেই হোক, যারা আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দল, আমি যদি বলি এখন বিএনপি এবং জামায়াত ইসলাম, এই দুটোই হচ্ছে সবচাইতে বড় রাজনৈতিক দল। এবং এরা সহ যদি ছাত্র প্রতিনিধি যারা আসলে এই আন্দোলনটা একটা বিশাল বড় একটা অংশীজন, তারা যদি এক না থাকে এবং তারা যদি সব একে অপরের কথা না শুনে এবং যদি মানে বিভক্তিমূলক কথাবার্তা যদি আমাদের সংবাদ মাধ্যমগুলোতে আসতে থাকে এবং আমাদের মাঝে, তাহলে এক ধরনের ন্যারেটিভ এর মাঝে দাঁড়িয়ে যাবে যে এরা বোধহয় ঐক্যবদ্ধ নয়। আর আপনি যদি ঐক্যবদ্ধ না থাকেন, তাহলে তো আপনার যে বিরোধী শক্তি আছে তারা তো সুযোগ নিবেই। তো এই ঐক্যবদ্ধতা না থাকার একটা মাত্রই কারণ আমি যেভাবে দেখি, আপনি যদি আমাকে দিকে বলেন, তাহলে আমি বলবো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি, এবং এটা ধরেই নেওয়া যায় যে তারাই ক্ষমতা যাবে, যেমন আপনি বলছিলেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। আমি দেশে ছিলাম, আমি পুরো আন্দোলনটার সময় ছিলাম, এরপরেও অনেক সময় ছিলাম, এবং আমি এখনো নিয়মিত ছাত্র প্রতিনিধিদের সাথে এবং দেশের অন্যান্য যারা সুশীল সমাজের মানুষ আছে তাদের সাথে আমার যোগাযোগ হয়। আমি এখানে একটা বিষয় আমাকে বলতে হচ্ছে, বিএনপি কে বোধহয় কিছুটা ধৈর্য ধারণ করতেই হবে। তাদেরকে বুঝতে হবে যে এই আন্দোলনটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য হয়নি। অর্থাৎ আপনি নির্বাচন দিলে এখন এমনিতেই যে কাঠামো, মানুষ বিএনপি কে ভোট দিবে এবং বিএনপি ক্ষমতায় যাবে। এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। কেন একটু ধৈর্য ধরে এই শিক্ষার্থীদের কথাটা শুনে তারা একটা বড় সড় ধরনের সংস্কার চাচ্ছে, যাতে বিদ্যমান কাঠামোটুকু ভেঙে যায়, যাতে আগামী সরকার এসে তারা যাতে আবার ফ্যাসিস্ট না হয়ে যায়। আপনার কাছে কি মনে হচ্ছে, বিএনপি সেই ধৈর্য নেই? দেখুন, বিএনপি যারা শীর্ষস্থানীয় নেতা আছে, তারেক রহমান সহ অন্যান্যরা, তারা কিন্তু বলছেন সময় দিবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মির্জা ফখরুল ইসলাম প্রত্যেকটি জনসভায় প্রত্যেকটি প্রেস কনফারেন্সে বারবার নির্বাচন নিয়েই কথা বলছেন, নির্বাচনের রূপরেখা দেওয়ার জন্য তাগাদা দিচ্ছেন এবং সরকারের কাজ কি করা উচিত তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, এবং সরকারের কোন কোন বিষয়ে আসলে সরকারের হস্তক্ষেপ কাম্য নয় তাও তিনি আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে বলে দিচ্ছেন। আসলে কিন্তু তারপরেও তারা সময় দিতে চাচ্ছেন। কিন্তু দেখুন, মাঠ পর্যায়ে কিন্তু এর প্রতিফলন দেখা যাচ্ছে না। আপনি বুঝতে পারবেন যে নির্বাচনের জন্য এক ধরনের অস্থিরতা আছে, এবং বিএনপির হয়ে যারা আসলে কথা বলছে বা যারা আসলে স্পোক পারসন, তাদের যদি কথা আপনি বিশ্লেষণ করেন, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে অনেকটাই নির্বাচন কেন্দ্রিক। ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম। এই নির্বাচন নিয়ে কেন বিএনপি, আপনি বলেছেন যে আর একটু ধৈর্য ধরতে হবে, এবং আসলে বিএনপি ধৈর্য ধরবে কিনা আমি আমাদের বাকি আলোচকদেরকে জিজ্ঞেস করবো, এবং এই সরকার আসলে বিপ্লবী সরকার নাকি গণ অভ্যুত্থানের সরকার তা নিয়েও আমাদের আলোচনা করার সুযোগ থাকবে। আমরা বিরতির পর দর্শক মণ্ডলী এই সমস্ত বিষয়ে আমাদের অতিথিদের সাথে কথা বলবো, সঙ্গে থাকবেন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি অভিমত অনুষ্ঠানে। কথা বলছিলাম বর্তমান সরকারের 100 দিন নিয়ে। সরকার কি বিপ্লবী সরকার না এটি গণ অভ্যুত্থানের সরকার, এ নিয়ে আলোচনা করছিলাম। কর্নেল হাসিন, বিপ্লব, গণ অভ্যুত্থান, সেনা অভ্যুত্থান, বাংলাদেশে নিশ্চয়ই অনেকগুলি অভ্যুত্থান আপনি নিজে স্বচক্ষে দেখেছেন। তো এখন এই সরকার, অনেকেই বলছিলেন যে এই সরকার বিপ্লবী সরকার, অনেকে প্রত্যাশা করেছেন বিপ্লবী সরকার হবে, কিন্তু অনেকেই বলছেন এটি আসলে বিপ্লবী সরকার নয়, গণ অভ্যুত্থানের সরকার। আবার কোনো পক্ষই কখনো সেনা অভ্যুত্থান, এই 5ই আগস্টের আগে কিংবা পরে সেনা অভ্যুত্থান হোক সেটি কেউই প্রত্যাশা করেননি, কেউই চাননি। আপনার কাছে কি মনে হয় এই সরকার কি বিপ্লবী সরকার না গণ অভ্যুত্থানের সরকার? আসলে এই সরকার দুইটার কোনোটাই না। যারা এই সরকারটাকে এনেছেন, জি, 71-এর মতো মনে বলতে পারেন, 71 যারা যুদ্ধ করছে বা সম্পূর্ণ ক্ষমতা নিয়ে গেছেন শেখ মুজিবুর রহমান, এই সরকারটাকে যে প্রত্যাশা নিয়ে দেওয়া হয়েছে সেটা করতে পারেন নাই এখন। যারা এই রক্ত দিল, মারা গেল, আহত হলো, তাদের চিকিৎসার অবস্থাটা দেখেন, দুরবস্থাটা। এটা তো ন্যূনতম একটা দুর্ভাগ্য আমাদের। আমরা এই সালে 2022 সালে এসে তাদের চিকিৎসাটা দিতে পারেন। আপনি হাসপাতালে গেলে, আমি একবার যাওয়ার পর লজ্জায় আমি যাইনি, একটা রিকশাওয়ালা গুলি খেয়েছে, কারণ সে একটা নিহত ব্যক্তির লাশ নিয়ে আসতে গেছে, এবং হাসপাতালে শুয়ে আছে সেই ব্যক্তিটা, তার ঘাস শুকায় নাই, বউ তার পাশে বসা,
ছোট বাচ্চারা নিচে, এই তিনজনের খাবার তো হাসপাতাল দেয় না। এমন কি যে একটা বিব্রতকর অবস্থা। আর এদের জন্য আজকে আমাদের এই স্বাধীনতা, আবু সাইদের স্বাধীনতা। আমি কিভাবে বলবো এটা বিপ্লবী সরকার, বা কিভাবে বলবো আমি অভ্যুত্থানের সরকার? কোনোটাই না, মাঝামাঝি একটা সরকার। বাট তাদের এই চেতনা নিয়ে আসা উচিত, চেতনা তাদের থাকা উচিত দেশের মঙ্গলের জন্য। আর অতি জরুরি রোডম্যাপ করা উচিত। একটা সাবজেক্ট তারা বাদ দিছে আমার মনে হয়, জঙ্গি নাটকের ব্যাপারে কঠোর হওয়া। এটা কিছু কমিশন করা, এটা খুবই দরকার। নিরীহ লোকজন জেলখানায় আছে এবং দাড়ি টুপি পড়লেই যে জঙ্গি, এই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ডক্টর আসিফ নজরুল এটা বলেছেন সরকারের কোনো অবস্থাতেই কোনো ধরনের জঙ্গিপনাকে তারা আর তারা 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 প্রশ্রয় দিবেন না কিংবা সুযোগ নেই। ভাই, আমি এই জিনিসটাই বুঝি, জঙ্গি বলতে উনি কি বুঝেন? ইসকনকে বুঝাচ্ছেন না আমাদের দাড়ি টুপি বুঝাচ্ছেন? ওনার মাত্রাতিরিক্ত কথাবার্তা বলা ওনার ঠিক না। উনি সুশীলের অন্তর্ভুক্ত। আমি যদি কিছু বলি ওনার গায়ে লাগবে, বাট ওনার বোঝা উচিত রক্তের উপর দিয়ে উনি কিন্তু ওখানে ওনার দায় করতে হবে। এই আওয়ামী সরকার নিরীহ জনগণদেরকে জঙ্গি নাটক করে দেশটাকে ধ্বংস করছে। আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য ওগুলি প্রত্যেকটা তদন্ত করে বলতে হবে আসলে কি হয়েছিল। উনি এসব উল্টাপাল্টা কথা বললে তো হবে না। আসিফ নজরুল যদি মনে করেন উনি সব বুঝেন জঙ্গিবাদকে না, প্রশ্রয় উনি দেবে না, ঠিক। এটি উল্টাপাল্টা আপনি কেন বলছেন? কারণ বাংলাদেশে তো উল্টাপাল্টা না, 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 বাংলাদেশে তো বাংলাদেশে তো শুধু জঙ্গি নাই। বাংলাদেশে তো না, না ভাই, বাংলাদেশে তো বাংলাদেশে জঙ্গি নাই। বাংলাদেশে তো একই সাথে 64টি জেলায় বোম ব্লাস্ট হয়েছে। না, 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 বাংলাদেশে না, তো হোলি এই আর্টিজানের ঘটনা ঘটেছে। না, 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 আসলে এখানে কথা আছে। আমি তখন র্যাবে ছিলাম, আমি জানি 64 জেলা কি বোম ফুটেছে। বোম বলতে কি বোঝেন? এক্সপ্লোসিভ থাকলে সেটা বোম হয় না, এমনি স্প্রিন্টে থাকতো। ওটাকে এই ধোঁয়াশা করছে মিডিয়া। আর এই এক্সপ্লোসিভ গুলো দিছে কি? ভারত। এই কথা তো কোনো মিডিয়া বলে নাই। পরিষ্কার দেখানো হয়েছে যে এক্সক্লুসিভ লেখা মেড ইন ইন্ডিয়া। আপনার আপনার তথ্য মিডিয়া মতে লেখা যদি নাই, এই কাজগুলি ভারতই করিয়ে থাকে, করেছে কে? করেছে আমাদের দেশের লোক। তাদেরকে বোঝানো হয়েছে এইভাবে করো। আমাদের ধর্ম সম্বন্ধে আমাদের জ্ঞান খুবই সীমিত। আমাদের জ্ঞান ওই হাদিসের মধ্যে, নট কোরআনের মধ্যে। কোরআন তো কোনো এসব কথা বলে না, কোরআন জঙ্গিতে বলে না। আমাদের হুজুরদের মধ্যে সমস্যা, এই হুজুরদের এক করা দরকার। তাদের বোঝানো উচিত এক একজন দর্শন এক এক রকম, একজন একজনকে সহ্য করতে পারে না। আপনার ইসকন কি কম করতেছে? আমরা সে তাকে জঙ্গি বলি না কেন? আমি জঙ্গি বলতে আমাদের হুজুর বুঝবো? আমাদের ভীষণ পরিবর্তন করতে হবে। যে প্রচলিত নিয়ম মানে না সেই জঙ্গি, আর সেটাই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ হলো প্রথম জঙ্গি, 1 নম্বর। তারপর আমার সাধারণ জনগণ। আমাদের মানুষ, বাংলাদেশের জনগণ আসলে জঙ্গির কোনো স্কোপ নাই। এরা খুবই শান্তিপ্রিয় জাতি, ঘর কোণে জাতি। আমি একটা সাধারণ কথা বলি, মালিক ভাই বা আপনারা আছেন যারা, আমার বাচ্চা হলে আমি নিজে অসুস্থ হয়ে পড়ি। আমার নাতি অসুস্থ হলে পুরা চেইন অফ কমান্ড অসুস্থ। পৃথিবীর অন্য দেশে এটা নাই। আরবে যান, ইউরোপে যান, অন্য দেশে যান, এতটা ঘর কোণে জাতি আমরা না। এই বিপ্লব, এটা আমাদেরকে নতুন করে পরিচয় করা দিচ্ছে বিশ্বে। আমরা বিপ্লব করতে পারি। ধন্যবাদ। আমাদের এই চেতনা ধারণা থাকা উচিত। ধন্যবাদ। আমি সেনাবাহিনী নিয়ে আপনার কাছে প্রশ্ন করব, তবে তার আগে এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের প্রশ্নের মীমাংসা আমরা করতে পারবো না, কিন্তু আলোচনা করতে পারবো। জনাব মাজহারুল ইসলাম, এই সরকার, বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, এর মীমাংসা আপনি খুঁজে পেয়েছেন কিনা? জনাব মাজহারুল ইসলাম। সরকারটা তো এসছে, জি 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 ধন্যবাদ। সরকারটা তো এসছে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। আপনারা দেখেছেন যে এটা একদমই গণ অভ্যুত্থান, কারণ জনগণ যুক্ত হয়েছে তার সাথে। ছাত্ররা একটা ভ্যানগার্ড হিসাবে কাজ করেছে, তারপরে আপামর জনসাধারণ এই আন্দোলনের সাথে জড়িত হয়েছে। সুতরাং এটা গণ অভ্যুত্থান, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু বিপ্লবের যে চেতনা, সেই বিপ্লবের চেতনাটা নিয়ে কথাবার্তা বলা যায়, সেটা আসলে বিপ্লবী সরকার আসলে এটা নয়। এটাও খুবই পরিষ্কার। আপনার মনে আছে যখন শপথ নেওয়ার কথা বলা হয়েছিল, তখন বলা হয় যে শপথটা শহীদ মিনারে নিতে হবে বিপ্লবী সরকারের, কিন্তু সেইটা তো হয় নাই। যেটা হয়েছে যে এই আগের কাঠামো, আগের রাষ্ট্রপতি তার মাধ্যমে একটা কাঠামো ভাবে যেভাবে করার কথা সেভাবে করা হয়েছে। সুতরাং সেটা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে ইত্যাদি সবকিছু মেনে টেনেই করা হয়েছে। সুতরাং এটা বিপ্লবী সরকার সে অর্থে নয়। কিন্তু একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারের যে চরিত্র, যে স্পিরিট, সেই স্পিরিটটা এই উপদেষ্টা পরিষদ তথা যারাই সরকারের বিভিন্ন মানে কাজে কর্মে যুক্ত আছে তাদের মধ্যে দেখা যাচ্ছে কিনা, সেটা নিয়েই যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, সেটাই দুঃখজনক আর কি। কারণ
এই 100 দিনে তো সেই স্পিরিট চলে যাওয়ার কথা নয় আসলে, যেই কারণ আপনারা দেখেছেন কি একটা মানে একটা অভূতপূর্ব একটা আন্দোলনের মধ্যে দিয়ে এই আগের সরকারের পতন হয়েছে এবং কত রক্ত গিয়েছে এবং কত ধরনের স্যাক্রিফাইস করতে হয়েছে, এখনো কত মানুষ হাসপাতালে এখন আহাজারি করছে। এবং সেই স্পিরিটটা সবসময় যদি না থাকে তাহলে কিন্তু মুশকিল। এবং এই যে কে কোন পদ পাবে, কার কোথায় প্রমোশন হবে, কার কি বঞ্চনা, সেক্রেটারিয়েট নাকি মজলুম শব্দটা সবচেয়ে পপুলার শব্দ হয়েছে এখন, তো কে কতটা মজলুম, এই সমস্ত অফকোর্স ইস্যু, এগুলি তো রিজলভ করতে হবে, অফকোর্স সেটা করতে হবে। কিন্তু সেগুলি করতে যে বিপ্লবের যে স্পিরিট, যে আন্দোলনের যে স্পিরিট, যে একটা ন্যায় ভিত্তিক একটা একটা সমাজ, যেখানে একটা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং একটা আশা জাগবে যেখানে যে হ্যাঁ সবকিছু তো রাতারাতি সম্ভব নয়, কিন্তু সিনসিয়ারিটির কোনো অভাব নাই, সেইটা উপদেষ্টা পরিষদ যতটা বলছে মানুষের মধ্যে তো সেই রিফ্লেকশনটা পাচ্ছে না তারা। মানুষ তো মনে করছে যে সরকার আসলে ব্যর্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু সেই আশাবাদটা চাঙ্গা রাখতে হবে এবং সবসময় দেখাতে হবে যে আমরা চেষ্টা করছি। এখন সাফল্য ব্যর্থতার হিসাব নিকাশ সেটা আলাদা হিসাব, কিন্তু এই যে একটা নিরন্তর ভাবে একটা বিপ্লবের স্পিরিটটাকে ধরে রাখা, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখানে। এবং সেইটার প্রায়োরিটাইজ করা, আপনি সব কাজ একসাথে করতে পারবেন না, আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে। আমি দেখেছি বিভিন্ন মন্ত্রণালয় তাদের 100 দিনের কর্মসূচি 100 দিনে কি করেছে না করে সেগুলি বয়ান দিয়েছে, কিন্তু সেইগুলির মধ্যে আপনার প্রায়োরিটাইজ করাটা খুব গুরুত্বপূর্ণ। সেই প্রায়োরিটির মধ্যে বিপ্লবের স্পিরিটটা থাকতে হবে। এখন সেইটাই একটা মানুষ আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছে কি জন্য জানেন, যে এখন একটা খুব মানে মানুষ তো সরল সমীকরণ করতেও ভালোবাসে। ধরেন বাংলাদেশের মানুষ ধরেন বিভিন্ন ভাবে যার যার অ্যাঙ্গেল থেকে তারা একটা বিষয়গুলিকে বিশ্লেষণ করে। ধরেন আপনার খেটে খাওয়া মানুষ যে আছে তার কাছে প্রধান হিসাবটা কি? তার কাছে প্রধান হিসাব হচ্ছে তার দ্রব্যমূল্য, সে একটা দুমুঠো ভাত খেয়ে ডাল খেয়ে বাঁচতে পারছে কিনা। তো সেইটা যখন একটা সংকটের মধ্যে পড়ে যায়, এখন দেখেন অর্থনৈতিক উপদেষ্টা উনি বলছেন যে এখানে তো প্রচুর কর ছাড় দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি করা হয়েছে, তাও তো তাও তো দ্রব্যমূল্যের দাম আমরা কমাতে পারছি না। এখন সেটা আপনি বলতে পারেন, কিন্তু কমাতে কেন পারছি না, সেইটার কি বাধা আছে, কি সমস্যা আছে, সেইটা তো অ্যাড্রেস করে জনগণকে জানাতে হবে এবং জনগণকে বুঝাতে হবে। তাহলে জনগণ কিন্তু আপনি যদি তাদেরকে ঠিকমতো বোঝাতে পারেন তারা কিন্তু বোঝে জিনিসগুলি। কিন্তু তারা যখন দেখে যে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, দ্রব্যমূল্যের দাম আসলে কমছে না, তখন কিন্তু তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। যখন তারা দেখে যে শিক্ষাঙ্গনে যে সমস্ত নৈরাজ্যগুলি চলছে সেগুলি থামছে না, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। অর্থনৈতিক যে দেখেন একটা ভালো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমি মনে করি যে এখানে একটা ভালো কাজই হয়েছে যে ব্যাংকগুলি এখনো বন্ধ হয় নাই, অনেক দুর্বল ব্যাংক ছিল তারা পুরোপুরি বন্ধ হয় নাই, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রয়েছে, সরকারের কিছু সাফল্য তো সরকার দেখাতে পারছে, রেমিটেন্স পাচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি দেখেন এই যে কলকারখানায় আবার সারাক্ষণই একটা আপনার অস্থিরতা লেগে আছে এবং মব লিঞ্চিং কি পরিমাণ হয়েছে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। সুতরাং সব মিলে একটা আস্থার সংকট তৈরি হয়েছে। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনি জানেন তো, যে কোনো বিপ্লব বা যে কোনো একটা বড় বিষয়ের মধ্যে এই যে কগনিটিভ কনফিডেন্সটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনার একটা মনস্তাত্ত্বিক ভাবে আপনার একটা আস্থা তৈরি করতে হবে। সেই আস্থার যদি সংকট তৈরি হয় তাহলে কিন্তু আপনি কোনো কাজ করতে পারেন। এই যে সবাই বলছে যে ভীত হয়ে পড়ছে, এই যে ভারতের ভীতি, জুজুর ভীতি, এই মার্কিন যুক্তরাষ্ট্রের ভীতি, ট্রাম্পের ভীতি, এই সমস্ত ভীতির ঊর্ধ্বে উঠে তো কাজ করতে হবে এবং লোকজনকে প্রমাণ করতে হবে যে আমরা ভিতরে তো এখানে আসি না, আমরা কাজ করতে এসেছি এবং সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তার সমস্ত স্পিচের মধ্যে সেটা রিফ্লেক্টেড হতে হবে এবং এটা সকল উপদেষ্টার ক্ষেত্রে সত্যি হতে হবে, একজন দুজনের ক্ষেত্রে সত্যি হলে হবে না। শুধু উপদেষ্টা পরিষদ নয়, তাদের সাথে যে পুরা যন্ত্রটা আছে, সে প্রশাসন বলেন, মানে আপনার পুলিশ বাহিনী বলেন, অন্যান্য অফকোর্স সামরিক বাহিনী বলেন, সকলকে মিলে একটা আস্থার পরিবেশ এবং আশাবাদকে সবসময় জাগ্রত রাখতে হবে। সেইটা যখন মিসিং হয়ে যায় তখনই মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন দেখা দেয়, যেটার একটা লক্ষণ শুরু হয়েছে। আমি আশা করি যে সেটা কাটানোর জন্য এই উপদেষ্টা পরিষদ এবং অন্য সবাই একেবারে সজাগ থাকবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মালিক। আমরা আমাদের একজন অতিথি আমিনুল ইসলাম বলেছেন যে আপনার বিএনপির ধৈর্য ধরা উচিত। আপনার কাছে কি মনে হয় এই সরকার কতদিন আসলে থাকা উচিত এবং কবে নির্বাচন ঘোষণা করা উচিত? আপনারা কতদিন ধৈর্য ধরবেন? প্রথমত যে আমাদের দলের পক্ষ থেকে তো সহযোগিতা করছে, বা আপনি যেটা বললেন যে
এই সরকার যখন এই অ্যাডভাইস চাইছে আমাদের মহাসচিব দিচ্ছেন বা আমাদের লিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তো সময় দিচ্ছেন বা এই রাজনৈতিক সাপোর্ট দিচ্ছেন বা বিভিন্নভাবে আমাদের দেশে বিদেশে আমরা সরকারের পক্ষে না হলে দেশের পক্ষে আমরা কাজ করছি এবং এই সরকারকে সত্যিকার অর্থে ভালো রাখার জন্য যা যা করার দরকার আমরা করছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে সারা ওয়ার্ল্ড ওয়াইড কিছুদিন আগে জনাব তারেক রহমান বলেছেন যে ভোট করার যে অধিকার, সেই অধিকারের জন্য তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এবং এর আগে জনাব মির্জা ফখরুল ইসলাম বারবার লাগাতারভাবে তিনি বলেছেন যে নির্বাচনের রূপরেখা দেওয়ার জন্য এই সরকারের প্রধান কাজ নির্বাচন করা, সরকারের কোথায় আসলে সরকারের কাজ এবং কি কি করা উচিত না তা সম্পর্কেও তিনি বলেছেন। রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে তার যে মনোভাব আছে সেটি দলের মনোভাবের কথা বলেছেন, সে সম্পর্কেও তিনি বলেছেন। এখন যে যারা আমিনুল ইসলাম যা বলছেন যে ধৈর্য ধরতে হবে বিএনপিকে, এবং এ বিষয়ে আপনাদের যে 4 দলীয় জোটের অন্যতম অংশীদার যারা ছিলেন জামায়াতে ইসলামী, তারা দেখা যাচ্ছে অনেক ধৈর্যশীল কিংবা তারা অনেক সময় দিতে চান, অনেক স্পেস দিতে চান। স্পেসিফিক্যালি বলেছেন যে তারা এক ফেসিবাদকে সরিয়ে নতুন কোনো ফেসিবাদ তৈরি করতে চান না। এখন আপনারা কতদিনই ধৈর্য ধরবেন? এবং জামাত ইসলামের নেতার জনাব ডক্টর শফিকুর রহমানের যে বক্তব্য, এটি কি আপনাদেরকে ইঙ্গিত করে বলেছেন কিনা? প্রথমত যে আপনি বিএনপির যদি ইতিহাস দেখেন, বিএনপি বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধার দল। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। এক পার্টি বাকশাল থেকে উনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। দিট ইজ বিএনপি। বিএনপি গণতান্ত্রিক দল। বিএনপি কিন্তু পরবর্তী পর্যায়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 2 নেতৃত্ব, এক নেত্রী স্বঘোষিত বেঈমান শেখ হাসিনা, এটা আপনি নিজেই জানেন, ওইগুলি আর রিপিট করছি না। কিন্তু বেগম খালেদা জিয়া পার্লামেন্টে ডেমোক্রেসি দিয়েছেন, ডেমোক্রেটিক বিএনপি। এবং গত 17 বছরে বিএনপির 700 ন্যাশনাল লিডার গুম ইলিয়াস আলী চৌধুরী আলম সহ আয়নাগরের শিকার, ইন্ডিয়ার রর শিকার। এবং স্টিল টুডে বিএনপি অলওয়াইজ ইন্ডিয়াকে তেলে ক্ষমতায় থাকতে চায় না। এটা অনেক রাজনৈতিক দল বলেছেন, ভারতকে কষ্ট দেওয়া যাবে না। ওয়াই? এই যে হাজার হাজার মানুষ জীবন দিল। এবং একটা জিনিস আমি ওই কেয়ারটেকারকে বলতে, তারা গেট আউট ইন্ডিয়া, টেক ব্যাক বাংলাদেশ, এটার পক্ষে ডক্টর ইউনূসের বক্তব্য দিয়েছে। এরা মূল বিষয়টা হচ্ছে যে সময়ে তো অফকোর্স এর মানে তো আনলিমিটেড পিরিয়ডের জন্য ইন্টেরিয়র গভর্নমেন্টকে কেউ মানবে না। সেটা কতদিন? হ্যাঁ, বাংলাদেশের সেনাবাহিনীকে একটা থেকে আমি ধন্যবাদ দিতে চাই যে সেনাবাহিনীর প্রতি মানুষের একটা ফ্রাস্ট্রেশন ছিল। বিডিআর মেসাকারের পরে সেনাবাহিনীর ভূমিকা একবারে ল ছিল। আপনার ফেলানির লাশ বিডিআর এই যে বর্ডারে ক্রস ফায়ারে ডেইলি মানুষ মারতেছে ইন্ডিয়ানরা, সেনাবাহিনী নীরব ছিল। এবং বাংলাদেশের ইভেন কিছু উচ্চবিলাহী, এই যে আজকে আনসারের ডিজি একজন জেনারেল ছিলেন, এবং ওনার উস্কানিতে, ওনার বাড়ি তো আওয়ামী লীগের একটা মন্ত্রী ছিল, আমি নাম বলবো না, বাট ওনারা এই দেশে অনেক টর্চার করেছে। ইভেন আমার বাড়িতে 2 বার রাশিয়ান হিটম্যান পাঠিয়েছে, আমার গাড়িতে টাকা লাগিয়েছে আমাদেরকেও তো হত্যা করার জন্য। এবং দেশে বিদেশে এই আওয়ামী এই ফেসিবাদেরা আমার বাড়িতে আগুন দিয়েছে, এই আপনার বিনা বুটের মেয়র আমার বাড়িতে আগুন দিয়েছে, বিনা বুটের এমপি। এদের আমার কেয়ারটেকার ব্রেইন হ্যামারেজ করে মারা গেছে 3 দিন পরে। এই যে ফেসিবাদরা এখন পর্যন্ত বিভিন্নভাবে আজকে এই সরকারকে ফেল করার জন্য, কেন বললাম যে আগে ইসকনের কথাটা, গত 16 বছর হেফাজতে ইসলামকে হত্যা করা হলো এবং বাংলাদেশের হুজুরদেরকে দাড়িতে ধরে সেই পুলিশরা পিটালো, এই বিশ্বজিৎকে কুবাইলো। তখন যদি এই যে আজকে এই সরকারকে ফেল করার জন্য আপনার ওই যে ইসকন বললেন বা অন্যান্য রাখেন, তো এতদিন আপনারা প্রতিবাদ কেন করলেন না? এবং বাংলাদেশে একদলীয় শাসন হলো, ইন্ডিয়া যা বললো তাই হলো, তাদের বিরুদ্ধে কোনো কথা হলো না। এই দেশের নাগরিক আপনি বাংলাদেশি,
আপনি নট আপনি আমরা বাংলাদেশি, আপনি বাঙালি বললে তো এটা ওয়ান কাইন্ড অফ রেসিজম হয়ে যায়। এই দেশে আপনার যদি ইংলিশ বলে তো রেসিজম হবে, ব্রিটিশ বললে তখন আমরা ইনক্লুড থাকি। জি। তো এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ যেটা উনি প্রবর্তন করেছেন। হ্যাঁ, কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে আসলে আপনারা এই সরকারকে কতদিন ধরে ধৈর্য ধরে এই নির্বাচনের জন্য? সরকার একটা ডিক্লেয়ার করতে হবে, একটা রোডম্যাপ। উনি 2 বছর পরে বলুক, 1 বছর পরে বলুক, কিন্তু বলতে হবে। আপনার আকাঙ্ক্ষা কি যে এই সরকার আমি যেটা ফিল এক বছর কবে করা উচিত? আমি যেটা ফিল করি, আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, আমরা মুক্তিযোদ্ধা, আমরা এখানে আমরা ইভেন এই ফেসিবাদের বিরুদ্ধে দিস ইজ দি ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি ব্রিটিশের, আমরা হাই পার্ক থেকে এই অগাস্ট মাসে অন্তত এই দেশে যদি 50,000 লোক হয়, বাংলাদেশে 1 কোটির বেশি পরিমাণ সবাই কাজ করে। জি। আমরা হাই পার্ক 10 ডাউনিং স্ট্রিট ঘেরাও করেছি। ইভেন আপনার এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আমরা আপনার ট্রাফালগার স্কয়ারে আমরা সেইখানে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে আমরা করেছি। আমরা যেহেতু আন্দোলনের পক্ষে, এবং আমরা চাই বাংলাদেশের আপনার সুখে আমরা আনন্দিত হই, বাংলাদেশের দুঃখে আমরা কাজে। আমি মনে করি যে 1 বছরের ভিতরে নির্বাচন দিলে দেশের মানুষ এটা বিশ্বাস করে যে, কারণ না হলে এই গভর্নমেন্টকে যদি ক্ষুধারতা কোনো কারণে, কারণ এই যে আওয়ামী লীগ এবং বাকশালীরা এবং বিভিন্ন ভারতের এরা কিন্তু সরকার ফেলিয়ারের জন্য তারা একটা নীলনকশা তৈরি করছে। অর্থাৎ আপনারা 1 বছরের মধ্যে নির্বাচন চান? এটা আমার পার্সোনাল অপিনিয়ন, বাট আমি মনে করি যেটা যে কোনো একটা ঘোষণা ডক্টর ইউনূস সাহেব যদি দেন, তাহলে আমরা প্রবাসীরা। এবং আরেকটা বিষয়, প্রবাসীদের এখন পর্যন্ত সিলেটে আমি দেখেছি স্টিল গত 16 বছরে প্রবাসীদের এই যে আপনার আওয়ামী লীগের এমপিরা এবং আওয়ামী লীগের মেয়ররা প্রবাসীদের জায়গা জমি এখনো দখল করে আছে। এবং এই জায়গাগুলি এই সরকারকে বলবো যে প্রবাসীদের, যদিও প্রবাসীদের জন্য আপনার রেমিটেন্স যোদ্ধাদের জন্য আপনার এই ঢাকা এয়ারপোর্টে আপনার সেইখানে একটা স্থান করে দেওয়ার চেষ্টা করেছেন রিসিভ করার জন্য, সেম টাইমস প্রবাসীদের বিষয়ে একটা স্পেশাল ওয়ান স্টপ সার্ভিস করা, যাতে তার জায়গা জমিগুলি ফেরত পায়। নাহলে বাংলাদেশে রিট পিটিশন করে, আমি আপনার টক শোতেও নিয়ে আসতে পারবো, কয়েকটা মানুষ একবারে সে ডিপ্রেশনে তারা ভুগতেছে, তাদের অনেকে সর্বস্ব হারিয়েছেন শুধুমাত্র এই সমস্ত কারণে। অর্থাৎ আপনি বলেছেন ব্যক্তিগতভাবে আপনি চাচ্ছেন যে অন্তত 1 বছরের মধ্যে সরকার নির্বাচন দিক। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে জনাব আমিনুল ইসলাম, আপনি ধৈর্যের কথা বলেছেন। বিএনপির সভাপতি, যুক্তরাজ্যের সভাপতি, তিনি বলছেন সরকার 1 বছরের মধ্যে নির্বাচন দিক। আপনি কতদিনের মধ্যে নির্বাচন চান? না, ধন্যবাদ আপনাকে আবারও। আসলে কি বিষয়টা হচ্ছে যে আমাদের একজন উপদেষ্টা উনি কিন্তু এর আগে একটা ইঙ্গিত করেছিলেন যে কত সময় লাগতে পারে। আমাদের সেনাবাহিনী প্রধানও এই বিষয়ে কিছু কথা বলেছেন। তবে আমি আমার জায়গা থেকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে আমাদের এই পরিমাণ সময় ধৈর্য ধারণ করতে হবে যে আগামীতে যেই রাজনৈতিক সরকারি ক্ষমতায় আসুক তারা যেন আবার ফ্যাসিস্ট না হতে পারে। কারণ আমরা 53 বছর ধরে দেখেছি এই একই রাজনৈতিক দলগুলোই তো আমাদেরকে শাসন করে গিয়েছে এবং আমরা শোষিত হয়েছি। তো সেই ক্ষেত্রে সেই রাজনৈতিক দলগুলো থেকেই তো কেউ একজন ক্ষমতায় আসবে বলে ধরা যায়, কারণ অন্য কোনো রাজনৈতিক কোনো শক্তি গড়ে ওঠেনি, গড়ে ওঠার কোনো সম্ভাবনাও নেই। সুতরাং এই সরকারকে এমন ভাবে সংস্কার করতে হবে এবং কাজগুলো করে যেতে হবে যাতে করে ভবিষ্যতে যে রাজনৈতিক সরকারই আসুক তারা যাতে আবার হাসিনা হতে না পারে। সেটা কতদিনের মধ্যে হওয়া উচিত? যদি স্পেসিফিক দিন আসলে কি বলা, এটা আমি বরং স্পেসিফিক যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যত সময় লাগে, 1 বছর লাগলে 1 বছর, 6 মাস লাগলে যত সময়। তো আসলে আপনি একজন শিক্ষক, আপনি জানেন যে যত সময়ের মানে কি হতে পারে। সেটি একদিনও হতে পারে, 10 বছরও হতে পারে। সেই হিসেবে তো আমার মূল বিষয়টা হচ্ছে, আপনি যদি বলেন আমি যেভাবে দেখি যে সংস্কার কমিটিগুলো হয়েছে তাদের বা তাদের যে রোড ম্যাপ সেটা এখনো ঘোষণা করেনি, তারা সেটা ঘোষণা করবে এরপর সংস্কার করবে। 1 বছর আমার কাছে কিছুটা কম মনে হয়। আমার কাছে কেন যেন মনে হয় সরকার, বিএনপি এবং অন্যান্য অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আরেকটু বেশি সময় বোধ হয় দিতে হবে। আমার কেন যেন মনে হয় 18 থেকে 20 মাস সময়টুকু হচ্ছে অ্যাকসেপ্টেবল আমার কাছে। ধন্যবাদ। এটলিস্ট আপনি একটি টাইম ফ্রেম দিয়েছেন, যেটি আমরা চেয়েছিলাম যে আপনার কাছ থেকে জানতে। অসংখ্য ধন্যবাদ। কর্নেল হাসিন, আপনার কাছে একই প্রশ্ন। আপনি কতদিন সময় দিবেন একটি নির্বাচনের জন্য, এবং এই সরকারকে কতদিন সময় দেওয়া উচিত? আচ্ছা, আমাদের কাদের স্পিডটা দেখেন। এক জায়গায় সব রাজনৈতিক দলের
প্রতিনিধি ডাকেন, কি সংস্কার করতে চান সাথে নিয়ে করেন, তাহলে তো বিতর্ক থাকে না। আমার তো মনে হয় খুব বেশি সময় লাগার কথা না, 1 বছর যথেষ্ট সময়। হ্যাঁ, সময় লাগবে বিচার করতে, বাট কমিশন গুলি বলে দেবে ঘটনা ঘটছে, তারপরে বিচার হোক। বিচার করতে 7 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, আর সেটা ভিন্ন জিনিস। কমিশন যে কাজগুলি করা উচিত, যেমন আপনার বিডিআর ইস্যুটা, সরকার জড়িত, তারা প্রমাণ করে দিবে, বলবে হেফাজতে কিলিংটা হ্যাঁ সত্যিকারের ঘটনা ঘটেছে, সরকার জড়িত, আওয়ামী সরকার জড়িত। গুম খুনের ইস্যুটা, আয়নাঘরটা, কমিশন কাজ করতেছে, ইনশাল্লাহ হয়ে যাবে। এগুলি এক জঙ্গি নাটক যেটা করছে এটাকে আনতে হবে, এটা করতে বেশি সময় লাগার কথা না। আপনার সংবিধান বলেন আর নির্বাচন কমিশনের সংস্কার বলেন, তো রাজনীতি বিদ্বেষের সাথে নিয়েই করা সম্ভব। তাহলে তার বিএনপি খুব থাকে না, বা আস্থা অনাস্থা সমস্যাটা আসে না। সেনাবাহিনীকেও নিবেন সাথে, সেনাবাহিনীকেও সাথে নিবেন। এটা আমাদের দেশ, আমরা মিলে করব, অসুবিধা কোথায়? ধন্যবাদ। বিএনপি একটা প্রতিনিধি থাকবে, সব দলে থাকবে, এটা খুব বেশি সময় লাগার কথা না ভাই, সদিচ্ছা থাকে। তো সেই আপনি সময়টা অফিস আপনি করেন, কতদিন 2 দিন দিতে চান? ছুটি করেন, নির্বাচনের জন্য আপনি কতদিন দিতে চান? 1 বছর যথেষ্ট, বাট স্পিডটা হইতে হবে ওরকম, ধন্যবাদ। যেটা আমি বললাম, সবাইকে নিয়ে করতে হবে। ধন্যবাদ জনাব মাজহারুল ইসলাম। একই প্রশ্ন, আপনি অর্থনীতির কথাও বলেছেন, এডুকেশনের কথাও বলেছেন, নিরাপত্তার কথাও বলেছেন। এখন নির্বাচন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে নির্বাচন আপনি কতদিনের মধ্যে দেখতে চান, আপনি আসলে এটা খুব মুশকিল বলা। হ্যাঁ, এইটা নির্ভর করে আসলে সংস্কারটা আপনি কতটুকু করতে চান, কোন কোন বিষয়ে করতে চান এবং কত ডিটেল করতে চান। আমি মনে করি যে একেবারে যে সমস্ত মানে মোটা দাগের সংস্কার যেগুলি না করলে নয়, সেগুলি যদি করেন তাহলে এই এরকম 18-20 মাসের মধ্যে এগুলি করা সম্ভব। আর যদি ধরেন মোটা দাগের বাইরে যদি আরো সূক্ষ্ম সূক্ষ্ম একেবারে সামগ্রিক ভাবে সড়ক সংস্কার করতে চান, তাহলে হয়তো আরো বেশি সময় লাগতে পারে। তো আমি এরকম করে টাইম ফ্রেম যদি আপনি আমাকে বলতেই বলেন, তাহলে আমিও ডক্টর আমিরের মতো বলবো যে নিজের পক্ষে 18 মাসের মতো লাগা উচিত। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। 4 জন অতিথি, 4টি সেক্টর থেকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। দুজনের মধ্যে দুজন অবশ্যই দুজন আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন, এবং দুজন ইউরোপ থেকে। আমাদের স্টুডিওতে একজন যুক্তরাজ্য এবং এস্টোনিয়া থেকে আমাদের একজন শিক্ষক যোগ দিয়েছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, শেষে আপনার বক্তব্য। আমি একটা দিতে চাই যে এই যে আজকে আমাদের লিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে উনি আইনি লড়াই করেই বাংলাদেশে যাবেন, কিন্তু প্রশ্নটা হলো যে গত ফেসিবাদেরা শেখ হাসিনার নির্বাহী ক্যাপাসিটি দিয়ে ওনার সব মামলাগুলি খারিজ করে দিলেন। তা আমি আপনার মাধ্যমে এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে বলবো যে তারেক রহমানের 5 বছরের উপরে যে মিথ্যা মামলার যে সাজা তারা দিয়েছে, এইগুলি আপনারা খারিজ করে দেন, এবং যেগুলি লোয়ার বা 2 বছর বা 3 বছর। প্রশ্ন হচ্ছে যদি নির্বাহী বিভাগ থেকে এই মামলাগুলি খারিজ করা হয়, আবারও তো আইনি সুযোগ আছে সেই মামলাগুলি পুনরুজ্জীবনের। না, তখন দেখা যাবে, সময় বলে দিবে। এটা এই জনাব তারেক রহমান কি চাচ্ছেন যে না উনি তো বলেছেন যে আইনি লড়াই করবে। এটা আমার মতামত, যেটা আমি মনে করি যে এটা খুব দেওয়া উচিত, এবং তারেক রহমান যত তাড়াতাড়ি দেশে যাবেন তখন এই সরকারকে আরো সহযোগিতা করতে সবচেয়ে বেশি কাছাকাছি থেকেই করতে পারবেন। আরেকটা বিষয় যেটা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে তারা তাড়িয়ে দিলেন, এবং তারা খুব টেকনিক্যালি তারা সেনাবাহিনীর এখানে ফ্ল্যাট এইগুলি করলেন। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, ওনার ইভেন তারেক রহমান যখন বাংলাদেশে ফিরে যাবেন, ঢাকার শহরে তো তারেক রহমানের একটা ফ্ল্যাটও নেই। হয় গাবতলী যেতে হবে, অথবা সিলেটে আসতে হবে, অথবা এই যে ওনার শ্বশুর বাড়ি দিয়ে উঠতে হবে। ওনার শ্বশুর বাড়ি সিলেটে, এই জন্য তো সিলেটটা বললাম। সিলেটিরা তো তাদের জামাইকে খুব আদর করে। অফকোর্স এটা তো অফকোর্স এটা আমাদের গর্ব যে আমাদের মানে আমরা মেয়ের জামাইদেরকে আমরা সবাই সিলেটে, এটা একটা কালচার যে খুব বেশি ওনার দেয়। আমি এটা বলতে চাই যে এই বাংলাদেশের যে সেনাবাহিনীর যে আপনার ঢাকা, সেইখানে তো এইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যদি এই ক্যান্টনমেন্টের নামকরণ করা হয়, তাইলে আমি মনে করি যে এটা সরকারের কাছে আমার পার্সোনাল একটা অ্যাপিল থাকলো। ধন্যবাদ 4 জন অতিথিকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য। দর্শক, সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ
20 মাস কিংবা 2 বছরের সময় দিতে চাচ্ছেন আমাদের আজকের অতিথিরা। এই সরকার 100 দিন পার করেছেন, নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা যেমন ছিল, অনেক প্রত্যাশার কথাও আমরা শুনেছি, এবং সবচেয়ে বড় বিষয় যেটি, যে একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছিলেন, সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেটি ছিল একটি সুশাসনের বাংলাদেশ, একটি মানবতার বাংলাদেশ এবং সম অধিকারের বাংলাদেশ, এই অধিকার, সুশাসন এবং মানবতার বাংলাদেশের একটি বাস্তবায়ন প্রবাসীরা দেখতে চায়। আমি নিশ্চিত বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটি দেশই বাংলাদেশে একটি সুষ্ঠু বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ এবং একটি প্রগতিশীল বাংলাদেশ, একটি উন্নয়নের বাংলাদেশ দেখতে চায়। এবং সেজন্য যেটি প্রয়োজন, যেটি আমাদের অতিথিরা বলেছেন, যে রাজনৈতিক সরকারের পুনঃস্থাপন, সেটি হতে পারে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে, যেটি আমাদের আজকের অতিথিরা সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 20 মাস কিংবা 2 বছরের মধ্যে তারা চাচ্ছেন। আশা করি তত্ত্বাবধায়ক সরকারের যারা আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানটি তাদের কাছে পৌঁছবে এবং প্রবাসীদের ভাবনাও তারা আমলে নেবেন। দর্শক, অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠান যারা দেখেছেন। আগামী অনুষ্ঠানে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।